উপন্যাস দাও না আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব 26। আসিফের বিড়বিড় কথাগুলো কানে আসলো না মায়ার। মোলায়েম কণ্ঠে প্রচ্ছন্ন হাসির রেখা টেনে তাকিয়ে আছে আসিফের দিকে। আসিফ আর চোখে আবার সামনে তাকায় মায়ের পেছনে হৃদের দিকে। হৃদ খোলা কফি শপের বাইরে টেবিলে বসে আছে নির্বাক ভঙ্গিতে। এই মুহূর্তে মায়ের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতেও বিন্দুমাত্র হেলদোল হলো না তার। হৃদের মুখশ্রীতিতে কি নিদারুণ কঠিনতা বহমান। সে আগের নয় গুরুগম্ভীর মুখে অনল বসে আছে। মায়ের উপস্থিতি কি টের পায়নি, নাকি মায়াকে লক্ষ্য করেনি হৃদ, সেটা বুঝল না আসিফ। যাকে ঘিরে পাষাণ্ড হৃদ খানের মনে সার্বক্ষণিক অস্থিরতার তোলপাড় থাকে। এক মুহূর্তে দূরে থাকতে পারছে না বলে মাস পার না হতেই পুনরায় দৌড়ে আসে বাংলাদেশে। সেই হৃদ খান নিজের সামনে মায়াকে দেখে একটাবার চোখ তুলে তাকানোর প্রয়োজনও মনে হলো না তার। সে এতটাই নিজ কাজে ব্যস্ত। আদৌ কি মায়ের সামনে থাকলে হৃদ খানকে কোনো কাজ বা ব্যস্ততা কাবু করতে পারে? মায়ের থেকে হৃদ খানিক দূরে সরিয়ে রাখতে পারে? প্রশ্ন থাকলো আসিফের মনে। কোথায়? কই, সে তো বিগত মাস ধরে দেখেনি মায়া নামক মেয়েটিকে এড়িয়ে যেতে তাকে, বরং দেখেছে দূর থেকে মায়ের জন্য ছটফট করতে, বেসামাল পাগলামো করতে। তাহলে আজ হঠাৎ এতটা ইগনোর কেন হৃদ খানের? আসিফ আর কিছু ভাবতে পারল না বলেই আগেই মায়াকে ডাকে ধার ভাঙল তার। চমকিত ভঙ্গিতে তাকায় মায়ের উচ্ছ্বাসিত মুখশ্রীতে। মিনমিন গলায় বলে ওঠে, ভাবি আপনি কলেজ ছেড়ে এখানে কি করছেন? আপনার গাড়ি কই? আসিফের কথায় উত্তর করলো না মায়া, আবারও চুপ থাকলো। চোখ মুখে খুলে পাল্টা প্রশ্ন করার জন্য আসিফকে উৎসুক ভঙ্গিতে আদুরে গলায় বলে উঠল, ভাইয়া উনি কই? উনিকে ভাবে? আসিফ বুঝলো না মায়ার উনি বলার মানেটা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের মুখশ্রীতে। কিছু একটা ভেবে পরমুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে পুনরায় ফেললো হৃদের মুখশ্রীতে। এবার আসিফের চোখ আটকালো হৃদের কোমল স্বাভাবিক চেহারাটা। কিছুক্ষণ আগের সেই কঠিনতা আর নেই। আসিফ বুঝলো এই মুহূর্তে হৃদের দৃষ্টি টেবিলের উপর থাকলেও সতর্ক কান দুটোর মনোযোগ সবটা দিয়ে এই দিকেই রাখা তার। সেই সাথে বুঝলো মায়ার উনি কই কই কথাটির অর্থ। কিন্তু হৃদের ভয়ে কিছু বলল না মায়াকে। হৃদের নিষেধাজ্ঞা আছে তার উপর। হৃদ বাংলাদেশে আছে এই বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেছে সে। অজ্ঞাত আসি প্রসঙ্গ পাল্টায়। মায়ের কথায় উত্তর না দিয়ে সেও পাল্টা প্রশ্ন করে বলে, ভাবি আপনি একা এই রাস্তায় কি করছেন? ড্রাইভার কই আপনার? আমি পালিয়ে এসেছি কলেজ থেকে ড্রাইভার কাকুর চোখ ফাঁকি দিয়ে বান্ধবীর সাথে। এখন বলুন উনি কই, আসেনি কেন আপনার সাথে? আসিফ কথা খানিকটা ফাঁস করে ওঠে ভাই ভাবির মধ্যকার অবস্থায়। করুণ হাল তার। একদিকে ভাই না করছে তার তথ্য দিতে, অন্যদিকে ভাবি জেদ করছে সেই তথ্য আদায় করতে। সে একা নিরপেক্ষ প্রাণী। হাঁসফাঁস করে পুনরায় দৃষ্টি মেলে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। আসিফ সেই দৃষ্টি বুঝে পুনরায় প্রসঙ্গ পাল্টায় ধীর কণ্ঠে বলে, ভাবি আপনি বাসায় যান, আমি আপনার বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের লোক আপনাকে বাসায় আসিফ থামে। মায়ের থামিয়ে দেয় আসিফকে। দু হাতের মুঠো ভর্তি দুটো কোন আইসক্রিম ধরা, একটা অর্ধেক খেলেও অন্যটা সম্পূর্ণ। নিজের মুঠো ভর্তি আস্ত কোন আইসক্রিমটা এগিয়ে দেয় আসিফের দিকে। ইশারায় বুঝিয়ে বলে ওঠে, নিন নিন খান, এটা ভালো আইসক্রিম, আমি খাইনি, একদম ফ্রেশ। আপনি ভাইয়া না আমার, তাই এটা আপনাকে দিলাম, আপনি খান। আমি নিজের কিনে এনেছি রাস্তার মোড় থেকে। আপনি ভাইয়া বলে দিলাম, নয়তো আমি আমার জিনিস কাউকে দেই না। কি হলো নিন। আসিফ মায়ের হঠাৎ অতি ভদ্র ব্যবহারে সুচালো কারণ ধরতে পারল না সে। কিন্তু রে ঠিকই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের মাথায় যে কিছু একটা চলছে সেটা বুঝতে পারছে হৃদ, কিন্তু সেটা কি বোঝার জন্য চুপ রইল। আসিফ আর চোখে হৃদকে এক পলক দেখে নিয়ে বলে, ইয়ে ভাবি ধন্যবাদ, লাগবে না আমার। আসলে আমি এসব আইসক্রিম খাই না। খান না বললেই হলো, মনে না দিলে ভাইয়া জাতিগতভাবেই খেতে হয়, জানেন না সেটা? কিছুক্ষণ আগে না আমাকে আপনি আপনাকে আমি ভাই ডেকেছি, এই মুহূর্তে না আপনি আমি আপনার বোন হলাম। এরপরেও মুহূর্তেই আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করছেন ভাইয়া। আপনি জানেন না সম্পর্ক ছিন্নকারী মানুষগুলো কখনো জান্নাতে যাবে না? থমথম খেয়ে যায় আসিফ। মায়ের মুখে সম্পর্ক ছিন্নকারীদের পরিণতি শুনে থমথমে গলায় বলল, তাহলে কি আমি জাহান্নামে যাবো ভাবি? অবশ্যই যাবেন। আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন মাত্রই, তাতে কি আমি বোন হয়ে শেষ অবধি সম্পর্কের দায়িত্বটা পালন করব? দরকার হলে আপনাকে জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসবো, তারপরও সম্পর্ক ছিন্ন করব না।
থমথম খেয়ে যায় আসিফ, গভীরভাবে শোক চিন্তায় পড়ে যায়। সামান্য একটা আইসক্রিম না রিজেক্ট করাতে যদি সম্পর্ক ছিন্ন হয় তাহলে তার জাহান্নামটাও নিশ্চিত। দ্রুত হাতে মায়ের থেকে আইসক্রিম তুলে নেয়, আইসক্রিমের প্যাকেট ছাড়িয়ে সঙ্গে সঙ্গে কামড় বসায় তাতে। আপাতত সে জাহান্নামে যেতে চাচ্ছে না। তার হিসাবের খাতা এমনিতেই ভারী হয়ে আছে গ্যাংস্টারের ডান হাত হয়ে, নতুন করে আর ভারী করতে চায় না। আসিফ আইসক্রিম খেতে খেতে বলে, ভাবি আইসক্রিম খেয়ে সম্পর্ক বাঁচালাম, এবার আমার জাহান্নাম হবে না তো? মায়া মিষ্টি হেসে না বোধক মাথায়। আসিফ তা দেখে আবারও প্রশান্তিতে আইসক্রিমে কামড় বসায়। মায়া এবার নিজের আধ খাওয়া আইসক্রিমের প্যাকেট ছাড়াতে ছাড়াতে তাতে কামড় বসাতে বসাতে বলে, এবার বলে ফেলুন তো উনি কোথায়? আসিফ আবারও মায়ের প্রশ্নটা অতি সপর্ণে এড়িয়ে যেতে চায়, তাই প্রসঙ্গ পাল্টিয়ে স্বাভাবিক ভঙ্গিতে আইসক্রিম খেতে খেতে বলল, ভাবি আপনার গাড়ি চলে এসেছে, ওই তো ড্রাইভার চাচা অপেক্ষা করছে, চলুন আপনাকে গাড়ি অবধি আগিয়ে দিয়ে আসি। আসিফের কথায় ভ্রু কুঁচকে আসে মায়া, তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আপনি আমার আইসক্রিম খেয়ে আমাকে চলে যেতে বলেছেন ভাইয়া? মায়ার কথায় খানিকটা ভিমড়ি আসিফ। খটকা লাগলো মায়ের হাব ভাবে, অবাক হলো অংশিত। চট করে বলে উঠল, কেন ভাবি আইসক্রিম খাইলে কি বলা যাবে না যাওয়ার জন্য? এটাতেও কি জানার জাহান্নাম আছে নাকি? মায়া মোলায়েম কণ্ঠে সরল সরল স্বীকারোক্তিতে বলে, আমি তো আপনাকে আইসক্রিম খাইয়ে ঘুষ দিছি ভাইয়া, আপনি আমার ঘুষ খেয়েছেন তো? এখন বলুন না ভাইয়া, আপনার ভাই কোথায়? প্রচণ্ডভাবে ভিমড়ি খায় আসিফ, চোখ বড় বড় হয়ে যায় মুহূর্তেই। হতবাক কণ্ঠে বলে, আইসক্রিমটা আমাকে ভাই বোনের সম্পর্কে বলে নয়, বরং ভাইয়ের খবর নেওয়ার জন্য ঘুষ দিয়েছেন ভাবি। মায়া সর্বসুলভ মাথা নাড়ে সম্মতি জানায়। আসিফকে মুহূর্তেই হতবুদ্ধ হয়ে যায় আসিফ, তাকে এইভাবে ফাঁদে ফেললো, ভাই ভাই বলে এত বড় ধোকা দিল ভাবি। একটা আইসক্রিম দিয়ে সোজা ঘুষখোর বানাই দিল তাকে, ধোকা দিল তো দিলই, সেই সাথে এত বড় অপবাদ দিল। ডিরেক্ট সম্পর্ক ছিন্নকারীর নামে জান্নাত জাহান্নাম কত কিছুই না বোঝালো বিগত 2 মিনিটে, আর তৃতীয় মিনিটে এসে শেষ শুধালো তার বিগত 2 মিনিটের পাতানো বোনটিকে তাকে বড়সড় একটা ধোকা দিয়েছে ইতিমধ্যে। আসিফ আহত হয় ভীষণ, কষ্টে জর্জরিত হয়ে নিজের আধ খাওয়া আইসক্রিমটি সাথে সাথে মায়াকে ফিরিয়ে দিতে দিতে বলে, আপনার আইসক্রিম খাবো না আমি, নিয়ে যান ভাবি। মায়ের ভ্রু কুঁচকে তাকে আসিফের আধ খাওয়া আইসক্রিমটার দিকে বলে, আমি কি আপনাকে অর্ধেক খাওয়া আইসক্রিম দিয়েছিলাম? আসিফ হাতে আধ খাওয়া আইসক্রিমটির হাত গুটিয়ে নিতে নিতে বলে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আপনার জন্য নতুন আইসক্রিম নিয়ে আসছি। আসিফের কথায় আহত হলো মায়া, নিজের একটা আইসক্রিমের ভাগ দিয়েও বসে আনতে পারলো না আসিফকে। মায়া জানতে চায় হৃদ কোথায়, নিজের অজান্তেই হৃদের জন্য মনটা ছটফট করে তো তার, আর তাই একটু খবর নিতে চাই, জানতে চাই হৃদ ভালো আছে কি না। হৃদের তথ্য আসিফ ছাড়া অন্য কেউ ভালো জানে না। মায়ের ধারণা হৃদ বাংলাদেশে আসলেই আসিফকেও বাংলাদেশে দেখা যায়, আর এই কারণেই মায়ের হৃদের খবর জানতে চায় আসিফ থেকে। কিন্তু আসিফ বলতে নারাজ। মায়া মুখ ভার করে বলে, এমন করছেন কেন ভাইয়া, বলুন না উনি কোথায়? আসিফ চমকে ওঠে মায়ের ছটফট দেখে, হতভম্ব দৃষ্টিতে তাকায় সামনে হৃদের দিকে। গম্ভীর মুখের দৃঢ়তার সঙ্গে বসে আছে হৃদ। একবার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেও মায়ের পরপর কথাগুলো শুনে বুঝতে পারে মায়ের কি চাই, তাই আসিফের দৃষ্টি তার উপর পড়ার আগেই হৃদ নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় মায়ের থেকে। মুখশ্রীতে গম্ভীর্য টান টেনে ক্ষীণতা থাকে। তার সাথে সামনে বসে আছে অর্ধবয়সী দুটো লোক, পেশাদার ব্যবসায়ী তারা, সেই সাথে এই কফি শপের ওনার। চোখে মুখে ভয়ার্ত আকুতিভাবে দুজনের, সেই সাথে মিনিত বাক্য ঠোঁটে আওড়াচ্ছে হৃদের সামনে। মায়া শুধালো না সেই সাথে কথাগুলো, না ঘাড় ঘুরিয়ে দেখল হৃদের নিঠুরতাকে। মায়া মত্ত নিজের কাতরতায়। আসিফ হৃদের ভাবান্তর না দেখে দমে যায়, বলা সাহস হলো না, ভাবি কষ্ট পাবেন না, ভাই আপনার পেছনেই রয়েছে দেখে নিন। কিন্তু বলা হলো না, মনে মনে চেপে গেল কথাগুলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখে বলল সম্পূর্ণ ভিন্ন বাক্য, ভাবি চলুন। আসিফের একটু কথায় রাগ বেড়ে যায়। শান্তশিষ্ট মায়া থাকা মায়ের মুহূর্তেই রেগে তিত্তির করে বলে ওঠে, কপাট রাগ নিয়ে বলে ওঠে, না যাব না আমি, আগে পেট থেকে আমার আইসক্রিম বের করুন, তারপর আমি যাব। থমথমে খেয়ে যায় আসিফ, আমতা আমতা করে বলে, যেভাবে কি বললেন এসব, খেয়ে ফেলেছি আমি, সেটা কিভাবে বের করব? আপনাকে বরং আমি নতুন একটা আইসক্রিম এনে দিচ্ছি, দাঁড়ান। আগের নয় জেদ ধরে বলে উঠল মায়া, একদম না, আমি কোনো নতুন আইসক্রিম দেবো না, আপনি আমার আগের আইসক্রিমটাই দেবেন পেট থেকে বের করে, যেটা আপনি খেয়েছেন। আমার আইসক্রিম আস্ত বানিয়ে দিবেন, আর নয়তো আমি বাসায় গিয়ে দাদাজানকে নালিশ করব, আপনি আমার আইসক্রিম ছিনতাই করে খেয়েছেন মাঝ রাস্তা থেকে।
আসিফ নিজের হাতে গলে যাওয়া আইসক্রিমটা এক পলক দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ের দিকে অসহায় দৃষ্টিতে। তাতে কি সুন্দর ফাত ফেলে আইসক্রিম খাইয়ে বলেছে যে সেটা পেট থেকে বের করতে। আদৌ কি সম্ভব? এই ছিল ভাবির মনে মনে। সহজ সরল পোলা পাইয়া এভাবে ধোকা দিল ভাবি তাকে শেষে। আসিফ মায়ের দিকে থেকে দৃষ্টি সরিয়ে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় হৃদের কুঞ্চিত দৃষ্টির সাথে। তীক্ষ্ণ বলিষ্ঠ রেখা দৃশ্যমান হৃদের কুঞ্চিত কপালে। মায়া যে হঠাৎ এইভাবে পোল্টি নেবে সেই ধারণা হৃদের আংশিক ছিল, কিন্তু তার সাথে যে এতটা ছটফট করবে সেই ধারণা ছিল না তার। আসিফ করুণ দৃষ্টি মেলে দৃষ্টির সাথে পারে না ঠোঁট উল্টিয়ে কেঁদে দিতে রাস্তায়। তাই হৃদকে নিজের চোখের ভাষায় বুঝায় আসিফ, যার অর্থ, ভাই দেখছেন ভাবি কি করছে আমার গোল গোল খাওয়ায়, বলে আইসক্রিম পেটে থেকে বের করতে। এটা কি সম্ভব? কেমনে আইসক্রিম বাইর করে মুখন? হৃদ বুঝলো আসিফের চোখের ভাষা, তবে মুখে কিছু বলল না। মায়া আসিফকে অন্যমনস্কভাবে সামনে তাকিয়ে থাকতে দেখে রাগে আরও ফুসফুস করে উঠে মুহূর্তেই। রাগে বিরক্তি নিয়ে আসিফের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে পেছনে হৃদকে দেখার আগেই হৃদ দ্রুততার সঙ্গে টেবিলের উপর থেকে মেনু কার্ড দিয়ে নিজের চেহারা লুকোয়িত করে ফেলে মায়ের সামনে। লুকোচুরি খেলায় এবার মায়া দেখলো না হৃদকে, বরং সামনে কিছু না দেখে একরাশ বিরক্তি নিয়ে তাকালো আসিফের দিকে। মায়া আরও কিছু বলবে তার আগে আগমন ঘটে ছায়া টিয়ার। দৌড়ে আসে মায়ের নিকট। হাঁপাতে হাঁপাতে মায়ের সামনে দাঁড়িয়ে টিয়ার চট করে বলে ওঠে, বোন তুই কি দৌড়টায় না দৌড়ালি আমাদেরকে? একটুর জন্য গাড়ির নিচে পড়তে পড়তে বাঁচলাম। উফ! মায়া চমকে উঠে টিয়ার দিকে তাকাই। দৌড়ানোর ফলে এখনও হাঁপাচ্ছে মেয়েটা। উজ্জ্বল সামনাবর্ণের চেহারায় রোদের তাপে লাল লাল আভা দৃশ্যমান। ছায়াও সেম অবস্থা। টিয়া বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেওয়ার মধ্য দিয়ে এগিয়ে আসলো ছায়া। কপাট রাগ দেখিয়ে বলল, ঢং করিস? এইভাবে পাগলের মতো ছুটে আসলি কেন? একটু এদিক ওদিক হলেই তো অ্যাক্সিডেন্ট করতি। কেন এসেছে সেখানে? ছায়া টিয়াকে দেখে যেন গলায় জোর বাড়ল মায়ার। আসিফের দিকে রাগে কটমট করে তাকিয়ে হাতের ইশারায় আসিফের দিকে আঙুল তাক করে ছায়াকে দেখে বলল, এই লোকটা আমার আইসক্রিম ছিনতাই করে খেয়েছে। মায়ের আশমিক সে আসিফ চমকালো, ভরকালো, ভয়ার্থ হলো এই ভেবেছে এতক্ষণ একজনের সামলাতেই তার দম বন্ধ হয়ে আসছিল টর্চারে, এখন আরও দুজন চোখ হলো। তার পরিণতি কী হবে ভেবে গা ভাসিয়ে কাঁদতে ইচ্ছা করছে। হৃদের বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারবে না মায়াকে, এতে হৃদ রেগে যেতে পারে। আর মায়াকে না বলে দাঁড়িয়ে থাকতে পারছে না একের পর এক লাঞ্ছনার কারণে। আসিফ অসহায় ভঙ্গিতে করুণ দৃষ্টি বিলাপ করে তাকাই থাকে হৃদের দিকে, যার অর্থ, ভাই কিছু করেন, আমারে বাঁচান এখান থেকে। হৃদ দেখেও যেন দেখল না আসিফের সেই দৃষ্টিভঙ্গি। তার আগেই আসিফের কানে আসলো টিয়ার ক্ষিপ্ত গলা, সাংঘাতিক লোক মাইরি। বাবার বয়সের লোক হাঁটুর বয়সের মেয়ের থেকে আইসক্রিম ছিনতাই করে খায়। বলি দেখি তো ঠিকঠাক আছেন? ফকফকা ঝকঝকা। তাহলে আরেকটা আকালে চুরিটা করলেন ধরেন, হ্যাঁ? আবার আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছেন, বুইড়া চোর কোথাকার। কথাটা বলতে না বলতেই টিয়া এগিয়ে যায় আসিফের হাত থেকে কেড়ে নেওয়া আধ খাওয়া গলিত আইসক্রিমটি। হতভম্ব হয়ে যায় আসিফ। তার 27 বছর বয়সে সে বুড়া হয়ে গেল। হৃদ ভাইয়ের থেকে তো 3 মাসের ছোট আছে, তাহলে সে বুড়া হলো কোথায় থেকে? সে কালো না আর না আনস্পার্ট। হ্যাঁ, হৃদ ভাইয়ের মতো সুন্দর না হলেও যথেষ্ট সুন্দর পুরুষ সে। ফেলে দেওয়ার মতো না। তাহলে তাকে মেয়েরা বুইড়া চোর বলছে কেন? আহা, তার কি কষ্ট! শেষ পর্যন্ত তাকে একটা আইসক্রিমের দায়ে চোর সাব্যস্ত করলো ভাবি। টিয়ার কথার পরপরই ক্ষীণ কণ্ঠে শুধালো ছায়া। বলে উঠল মায়াকে, মায়া চল এখান থেকে, এসব লোকের ভিড়ে না থাকাই ভালো, চল। মায়া গেল না। জেদ ধরে অনল দাঁড়িয়ে রইল আসিফের দিকে রাগে দৃষ্টি তাকিয়ে থেকে। নিজের রাগ জেদ মুখ ছিটকে ধমক সরে পুনরায় বলে উঠল, কি হলো বলুন তো, বলুন উনি কোথায়? আসিফ যেন শক্ত পাথর মূর্তির ন্যায় রূপান্তরিত হলো। করুণ দৃষ্টিতে দাপ দাপ করে তাকিয়ে থাকা ছাড়া একটা কথাও মুখ থেকে বের করছে না। বোবা হয়ে আছে, কারণ এই মুহূর্তে আসিফ মুখ দিয়ে যা বের করবে তাই বিপদ হবে। মুখ খুলে উত্তর দিল না হৃদের ভয়ে, রেগে যাবে তাই। আর না দিলে মায়ের রেগে যাবে, তাই আপাতত সে চুপ থেকে নিজের জীবনটা বাঁচাতে চাইছে সে। আসিফ মায়ার বরাবর প্রশ্ন আবারও চোখ তুলে হৃদের দিকে তাকায়। এবার হৃদ ইশারায় আসিফকে কিছু বোঝাতে চাইছে মায়ের অগোচরে। আসিফ উৎসুক হয়ে চোখ পিটপিট করে তাকায় কপাল কুঁচকে হৃদের দিকে। হৃদ নিজের হাতে মেনু কার্ডটায় হালকা সরে গলা বরাবর অন্য হাত দিয়ে পোছায়। গলা কেটে মারা গেছে সে। আসিফ ঠিকঠাক বুঝলো না হৃদের ইশারায় সেই, তাই নিজের দৃষ্টি গাঢ় করে হৃদের ইশারা বোঝার চেষ্টা করে আনমনে মায়ের সামনে বলে ওঠে, ভাই গলা কেটে মারা গেছে।
ঝংকার তুলল মায়ার কানে আসার আসিফের কথাটি। ভাই গলা কেটে মারা গেছে। মুহূর্তেই যেন মায়াকে স্তব্ধ নির্বাক করে দেয় আসিফের বেখিয়ালি ছোট কথাতেই। রেগে ঝলমল করে মায়ার চোখ দুটো মুহূর্তেই যেন নিভে যায় দমকা হাওয়ায়। সব রাগ ভাসিয়ে নিয়ে যায় গভীর সমুদ্রের অতলে। হাড় হিম করা তুষারপাতের মতো ঠান্ডা স্রোত ভয়ে যায় অঙ্গে অঙ্গে। মায়ের চোখ জোড়া শীতল, চারপাশে চেঁচামেচি শব্দ, কোনো কিছু কানে আসছে না। যেটা মস্তিষ্কে বারবার খানা দিচ্ছে সেটা হলো ভাই গলা কেটে মারা গেছে। কত নিষ্ঠুর শোনালো এই বাক্যটি মায়ার কানে। দম বন্ধ কর বাক্য। মায়ার বিশ্বাস করলো না সেই কথাটি, তবে বড্ড অশান্ত হয়ে উঠল মন কৌটায়। টান টান অস্থিরতার কাজ করলো, তোড়পাড় হলো রন্ধ্রে রন্ধ্রে। পুনরায় মস্তিষ্কের খানা দিল আসিফকে ধ্বংস দেওয়ার বিষয়টি। মায়ের অশান্ত মন আরও অশান্ত হলো। শান্তশিষ্ট দাঁড়িয়ে থাকা প্রতিমা মূর্তিটি যেন মুহূর্তেই রুদ্রচণ্ডী হয়ে উঠল আসিফের জন্য। আসিফকে ধ্বংস করার তাগিদে মুহূর্তেই হাত পা চালিয়ে ঝাঁপিয়ে পড়ল আসিফের উপর মায়া। নিজের সর্বোচ্চ দিয়ে খামচে ধরল আসিফের দুহাতে পেশি। মায়ের আকস্মিক আক্রমণের জন্য এই মুহূর্তে কেউ উপস্থিত ছিল না। তটস্থ হয়ে সবাই ভরকে যায় মুহূর্তেই। মায়াকে থামতে গিয়ে এগিয়ে যায় ছায়াটিয়া দুজন। মায়ের দুবাহু টেনে ধরে ছাড়িয়ে আনার চেষ্টা করে আসিফ থেকে, কিন্তু শেষ রক্ষা হলো না আসিফের। দুহাতের কবজি হাতে লম্বালম্বিভাবে গভীর আঁচড় কেটে আসিফের হাতের ওপর। সে ধন্যমস্ত ছিল হৃদের দিকে। মায়ার হঠাৎ আক্রমণের তাল সামলাতে না পেরে দুকদম পিছনে গেলেও মায়ের আক্রমণ প্রহর থেকে বাঁচতে পারেনি সে। ছায়া টিয়ার মায়ের দুহাত ধরে টেনে আসিফ থেকে দূরে সরালেও মায়াকে থামানো যাচ্ছে না আসিফের আক্রমণ করা থেকে। বারবার তেড়ে যাচ্ছে আসিফকে মারার জন্য, আর মুখে আওড়াচ্ছে অসম্ভব রাগান্বিত বুলি আসিফের জন্য। অসভ্য লোক, রাক্ষস লোক, সাহস কী করে হয় তোর আমার হৃদ ভাইয়ের মৃত্যু বলার কথা? আজ তোর চান আমি খেয়েই ফেলবো। তুই আমার আইসক্রিম খেয়ে আমার সাথে মিথ্যা বলছিস? বের কর পেট থেকে আমার আইসক্রিম বের কর, নয়তো তোর পেটে ডায়রিয়া হবে। তুই সারা রাত বাথরুমে পড়ে থাকবি, অভিশাপ দিলাম। রাক্ষস লোক, সাহস কী করে হয় তোর আমার হৃদ ভাইকে গলা কাটা বলা? ফার্স্ট অফ অল আই এম এক্সট্রিমলি সরি এভরিওয়ান। আমার অ্যাকচুয়ালি আজকে ভয়েস দিতে লাগে, আমার অনেক ওয়ার্ড মিস্টেক হয়েছে, দেন স্লিপ করছে ওয়ার্ড। আর হচ্ছে এর মধ্যে আরেকটা কাহিনী হয়ে যায়, সেটা হলো যে গল্পে বানান মানে প্রচুর পরিমাণের ভুল। একে তো আমি স্লিপ করি, থট মিস্টেক হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক পরিমাণের বানান ভুল হয়ে যাওয়াতে আমার আজকে গল্পগুলো বলাটা একদমই এলোমেলোভাবে হয়ে গেছে। আমার অনেক জায়গায় মিস্টেক হয়ে গেছে, সরি ফর দ্যাট। বাট নেক্সট টাইম থেকে ভালো করার চেষ্টা করব। আপনারা ইচ্ছা করলে আমাকে বাজে বাজে কমেন্ট করতে পারেন আজকের মানে এই পার্টের জন্য, কারণ আমি আসলেই মানে এই মুহূর্তে একদম ক্লান্ত হয়ে গেছি। আমার আর মানে এডিট করা বা ভয়েসটাকে রিপিট করা পুনরায় আমার জন্য মানে খুবই একটা বাজে পরিস্থিতি হয়ে যাবে। সো আজকে আপনাদেরকে অ্যাকচুয়ালি এইভাবেই শুনতে হবে, আর না শুনতে চাইলে স্কিপ করবেন। আর ভিডিওর শেষে এইভাবে কথা বলার জন্য অবশ্যই কেউ ব্যাড কমেন্ট করবেন না, কারণ আপনাদের একটা ব্যাড কমেন্ট আমার হচ্ছে নেক্সট দিনের ভিডিওর সংখ্যা কমায় দেয়, অ্যাকচুয়ালি আমাকে একদম ভেঙে দেয়। একটা কথা মানুষকে অনেক বাজেভাবে ইফেক্ট করতে পারে, এটা আমি বিশ্বাসী, আর এটা আমার ক্ষেত্রে হয়। আমি মানুষের কথায় অনেক ডিপ্রেসড হয়ে যাই। সো প্লিজ ব্যাড কমেন্ট করবেন না। সরি ফর দ্যাট, সরি ফর এভরিথিং। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 27। কি হচ্ছে এখানে? খুব পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই কেঁপে উঠলাম আমি। আমার দাপাদাপি লাফালাফি বন্ধ হলো মুহূর্তে। স্থির হলাম। শরীরময় মৃদু কেঁপে জানান দিল আমার মনের ভয়ের সুপ্ত কারণটা। আমার ভয়ের তো ব্যক্তি যাকে আমি দুনিয়ার সবচাইতে ভয় পাই বেশি, আমার যমরাজ, যে কথা কারণ ছাড়াই আমাকে ঠুসঠাস লাগায়। আমার নিষ্ঠুর হৃদ ভাই। এই মুহূর্তে তিনি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি ওনার উপস্থিতি বুঝতে সক্ষম হচ্ছি। ওনার শরীরের তীব্র পারফিউমের ঘ্রাণটা হাওয়ায় মিলল, নাক বাজল গভীরভাবে। আমার স্থির থাকা শরীরটা এবার কাঁটা দিয়ে উঠেছে ভয়ে আর অস্থিরতায়। নিজেকে সংযম রাখতে না পেরে শক্ত হাতে চেপে ধরলাম টিয়া ছায়া দুজনের দুটো হাত। চোখ মুখ ছিটকে বন্ধ করে নিলাম। এই মুহূর্তে ওনাকে নিয়ে মনের ভেতরে হওয়া অস্থিরতার কারণটা ধরতে পারছি না, আর না নিজের ভয়টা কাটিয়ে ওনার সামনে দাঁড়াতে পারছি। বুকের ভেতরটা থেকে থেকে যেন ধ্রিম ধ্রিম শব্দ করে তোল পিঠাচ্ছে। কানে ঝংকার তুলছে ওনার তিক্তটার বাণীটাও। উনি পুনরায় ধমকে উঠে পেছনে থেকে। আমি কেঁপে উঠলাম সশরীরে, মাথা নত করলাম, সেই সাথে দৃষ্টিও। ভেজা বিড়াল ছানার মতো ঘুরে দাঁড়ালাম ওনার দিকে। উনি আমাকে দেখলো কি দেখলো না তা জানা নেই। তখনই কানে আসলো আসিফ ভাইয়ার ভারী কষ্টের কণ্ঠখানা। নিগুড়ে নালিশ করে বলছে ওনাকে,
ভাই ভাবি আমারে মারছে। দমিয়ে রাখা রাগটা যেন তত্তর করে বেড়ে উঠল নিচের মাঝে। আমার নামে নালিশ করছে, বিষয়টি ঠিকঠাক হজম হলো না। আমি ওনাকে মারতে চেয়েছিলাম, নাকি উনি আমার মিথ্যা কথা বলে রাগিয়েছে? একে চুরি করে তার উপর আবার চীনা চুরি। মাথা তুলে রাগী দৃষ্টিতে আসিফ ভাইয়াকে চোখ রাঙাতেই সঙ্গে সঙ্গে আবারও নালিশ করলে বলে উঠল আসিফ ভাইয়া, ভাই ভাই দেখেন ভাবি আমার দিকে চোখ রাঙাইতেছে। আসিফ ভাইয়ের পরপর বিচারের ক্ষেপ্ত হলাম আমি। নিজে দমিয়ে রাখতে না পেরে পুনরায় তেড়ে যেতে নিলে তখনই কানে আসলো হৃদ ভাইয়ের রামধমক। এই মেয়ে, কী সমস্যা? বেয়াদবি করছো কেন? বারবার গায়ে হাত তুলছো কেন আসিফের? থেমে গেলাম আমি। ভয়ে শিরশির করে উঠল হাত পায়ের তালু। আমি যে আসিফ ভাইকে বারবার মারতে চাচ্ছি সেটা উনি জানলেন কিভাবে? তার মানে উনি কি এতক্ষণ যাবৎ আমাদের আশেপাশেই ছিল, দেখেছিল সব কিছু? আচ্ছা, উনি কি জানেন আমি ওনার খোঁজ করেছিলাম আসিফ ভাই থেকে? হয়তো জানেন, ওনার কথায় তো সেটাই প্রকাশ পাচ্ছে। মন খচখচ করলো। তার থেকে একটা কিন্তু থেকেই গেল। সেই কিন্তু থেকে অতি সপর্ণে প্রশ্ন রূপ নিল, যে লুকাচুরি কেন? আমার সেদিনের থাপ্পড়ের জন্য? আমি সেটা ইচ্ছা করে দিইনি, অজান্তেই মেরেছিলাম। আর সেই থাপ্পড়ের জন্য সরি বলতেই তো ওনার খোঁজ করেছিলাম আসিফ ভাইয়া থেকে। কিন্তু আসিফ ভাইয়ার জন্য কাহিনীটা কোথায় থেকে কোথায় চলে গেল। এখন নিশ্চিত হৃদ ভাই আমাকে আবারও কষে কয়েকটা থাপ্পড় মেরে এখান থেকে বিতাড়িত করবেন। মারারই কথা। এমনিতেই উনি আমাকে সহ্য করতে পারেন না, তার উপর আবার পুনরায় বেয়াদবি করলাম আসিফ ভাইয়ের সাথে। তাই ফ্রিতে একটা সাথে আরেকটা থাপ্পড় ফ্রি। ভয়ে চোখ মুখ খিচে বিড়বিড় করে বার কয়েক দোয়াল দরুদ পাঠ করে পুনরায় ঘাড় ঘুরে হৃদ ভাইয়ের সম্মোহে সুক্ত গায়ে মাথা তুলে ওনার দিকে তাকাতেই চোখ পড়ল ওনার প্রচণ্ড মায়াবী মুখখানা। গভীর দুটো চোখের মধ্যে ভরপুর বিরক্তির রেশ, কুঞ্চিত কপালে সংখ্যক কিছু বিরক্তির ভাঁজ দৃশ্যমান। আমি হতবাক হৃদ ভাইয়ার সৌন্দর্য দেখে, লোকটা বিরক্তি আমার সাহসিকতা দেখে। একেই বলে নিয়তি। আমার এত ভয়ের মধ্যেও লোকটার সৌন্দর্য তারিফ করতে মন চাচ্ছে। উনি আমাকে কয়টা থাপ্পড় মারবে সেটা প্ল্যানিং করছে। উফ, ওনার শক্ত হাতের থাপ্পড়টা মনে করেই নিজেকে সংযম করলাম। মনকে বুঝালাম, মায়া অতি সুন্দরতম পুরুষ স্বাস্থ্যের জন্য হানিকারক। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিলাম, নিজেকে সংযম করলাম। আর দুটো সেকেন্ড ওনার দিকে তাকালে তৃতীয় সেকেন্ডের মাথায় উনি আমাকে তাকানোর ধায় দুনিয়া থেকে আউট করে দিবে। শান্ত হয়ে পুনরায় চোখ তুলে তাকাই ওনার দিকে। চোখ মিলল দুজনের। এবার উনি আমার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমার মতিগতি বোঝার চেষ্টা করছে। আমি খানিকটা ভয়ে হাঁসফাঁস করতে গেলাম, কিন্তু ভালো সরি বলে কেটে পড়তে চাই এখান থেকে। কিন্তু সবাই সামনে বলতে চাচ্ছি না। আমার একটু আলাদা সময় চাই ওনার থেকে। কিন্তু তার আগে আমি যে নির্দোষ সেটা জানাতে চাই হৃদ ভাইয়াকে। আমি আসিফ ভাইয়াকে এমনি মারিনি, দোষ করেছে তাই মেরেছি। নিজের মনের অস্থিরতা কে করে সাফায়ের কিছু বলল ওনাকে, তার আগেই পাশ থেকে মুখ খুলল সায়া। আমার পেটে হালকা কোনো এর গুঁতে দিয়ে হিস করে বলে, দোস্ত এটা গ্যাংস্টার না? তাই মনে হচ্ছে। কিছুদিন আগে টিভিতে দেখেছিলাম হৃদ খানের লোকেরা নৃশংসভাবে মানুষ হত্যা করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশদেরও মাঝ রাস্তায় মারছিল। খবরে হেডলাইন ছিল এই অনেক। তারা হৃদ খান প্রচণ্ড নিষ্ঠুর, খারাপ মানুষ। দোস্ত ভুল জায়গায় পাঙ্গা নিছস মনে হয়। চল চুপচাপ এখান থেকে কেটে পড়ি ভালোই। মায়ের সতর্ক কথায় মাথা ঘুরে উঠল আমার। চকিত মনে পড়ল হৃদ ভাইয়ার সেই দিনের নৃশংস হত্যাকাণ্ডগুলো। স্মৃতিচারণ হলো মুহূর্তে হৃদ ভাইয়া ভালো মানুষ নয়, ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তেই এবার মনের ভেতরের ভয়টা চেহারাটা প্রকাশ পায় জোর তলে। ভয়ে আড়ষ্ট হয়ে সঙ্গে সঙ্গে ছায়ার একটা হাত চেপে ধরলাম। ওনার দিকে তাকিয়ে থাকা অবস্থায় উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন আমার হঠাৎ ভয় পাওয়ার কারণটা। আমি ভয়ে সিটিয়ে গেলাম। ঠিক তখনই আমার গা ঘেঁষে দাঁড়ালো টিয়া। কানের সামনে ঝুঁকে দ্বিগুণ ফিসফিস করে বলে ওঠে, মাইরি মালটা তো হেব্বি জোস মায়ু। আমার মনে হয় ক্রাশ খাইছি গ্যাংস্টারের উপর। উফ, জান আমার যাই অবস্থা। ইস, গ্যাংস্টার যদি এত সুন্দর হয় তাহলে ফিল্মের হিরো রেখে আমি তো শুধু গ্যাংস্টারের পেছন ছুটবো সারা জীবন। মায়ু তাড়াতাড়ি দোয়া করে দে আমারে, যাতে আমার কপালেও একটা গ্যাংস্টার জোটে। নে তাড়াতাড়ি কর। টিয়ার ফিসফিস বাক্যের মধ্যে দিয়েই কানে আসলো হৃদ ভাইয়ের গম্ভীর্য বাক্য, আসিফ গাড়ি বের কর, আমি যাব। জি ভাই। উনি চলে যাবেন বিষয়টিতে টনকপট নাড়ল আমার। উনি একবার চলে গেলে পুনরায় ওনাকে খুঁজে পাওয়া মুশকিল। কখন কোথায় থাকেন, কখন কোথায় যায় কেউ জানে না। কিন্তু আমার এই মুহূর্তে ওনাকে প্রয়োজন, কারণ আমার ওনাকে সরি বলা হয়নি, ক্ষমা চাওয়া হয়নি সেদিনের থাপ্পড়টার জন্য। আমার ক্ষমা চাওয়াটা অতি জরুরি।
হৃদ ভাইয়া 2 কদম এগোতেই পেছনে ডাকলাম আমি। ভয়ে নিজের দৃষ্টি এদিক সেদিক করলাম। মৃদু কম্পিত হাত দুটো কসলাতে কসলাতে বলি, আপনি যাবেন না প্লিজ। চলতি পা দুটো থেমে ওনার। মুহূর্তে পেছন ঘুরে আমার দিকে তাকায় ভ্রু কুঁচকে। আর চোখে তাকাতে সাথে সাথে চোখ মিলল দুজনের। আমি নিজের দৃষ্টি সরিয়ে নিতেই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে আমাকে বলল, কেন? কেনর উত্তর কী দেব ভেবে পাচ্ছিলাম না। আর না ওনাকে যেতে দিতে চাচ্ছিলাম। একটা সরির জন্য এতক্ষণ যাবৎ এত কিছু হয়েছে, এখন সরি না বলে ওনাকে যেতে দেয় কিভাবে? আবার সামনে সামনে কাউকে থাপ্পড় মারার জন্য সরিও বলতে পারবো না, তাহলে হৃদ ভাইয়া ছোট হয়ে যাবে। বাবা বলে বড়দের সম্মান করতে নেই, অসম্মান করতে নেই, সবসময় সম্মান শ্রদ্ধা করতে হয়। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াটা উত্তম। নিরবিচ্ছিন্ন জনমানবহীন পরিবেশ, আশেপাশে খালি চেয়ার টেবিল ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না আমার। নিজের রেস্টুরেন্ট, পুরো হল খালি। আমি আর হৃদ ভাইয়া ছাড়া অন্য কোনো মানবের হদিশ নেই। দূর প্রান্তে কয়েক ওয়েটার দেখা যাচ্ছে শুধু, তারাও এই দিকটায় তাকানোর চেষ্টাও ভুলেও করছে না। মনে হচ্ছে কারো নিষেধাজ্ঞা আছে এই দিকটায় তাকানোর, কিন্তু কার? বোধগম্য হলো না আমার। একগাদা খাবার সামনে দিয়ে বসে আছি আমি, আমার ঠিক সামনে বসে আছে উনি। শুধু যে বসে আছে তা নয়, নিজের স্বাচ্ছন্দ্যে সম্ভোগের খাবার খাচ্ছেন কেটে কেটে। বাম হাতে নাইফ তো ডান হাতে কাঁটা চামচ চেপে ধরা। বাম হাতের নাইফ দিয়ে ঘাস পাতা কাটছেন তো ডান হাতের চামচ দিয়ে সেটি মুখে তুলছেন পরপর। চোখ মুখে গম্ভীর্য ভাব, যেন খাবারটাকেও ধমকাতে ধমকাতে খাচ্ছেন। বেচারা জবানহীন ঘাস পাতাগুলোও যেন আদর্শতা রক্ষা করে হৃদ ভাইয়ার গলদেশ পার হচ্ছে। সেই তখন থেকে একের পর এক ছুরি চামচ চালিয়ে খাবার খেয়েই যাচ্ছেন হৃদ ভাইয়া। টু শব্দও করছে না। নিজের জন্য আলাদা খাবার অর্ডার করেছেন এবং আমার জন্য আলাদা। সবগুলো খাবারই আমার ভীষণ পছন্দের, কিন্তু খেতে পাচ্ছি না। কারণ দুটো, এক, উনি আমাকে খেতে না বলেই নিজে খেয়ে যাচ্ছেন, তো বুঝতে পারছি না খাওয়া শুরু করব কি না। দ্বিতীয়ত, হৃদ ভাইয়া আমার পছন্দের খাবারের লিস্ট জানেন কিভাবে? সেটা জানার কৌতূহলের প্রশ্নটা পেটের ভেতর কিরবির করছে প্রতিনিয়ত। হৃদ ভাইয়াকে প্রশ্নটা করব বলে বিগত 5 মিনিট পার করলাম, কিন্তু বলতে পারছি না। তাই নিজের মাঝে অনেকটা সাহস নিয়েই অবশেষে বলে উঠলাম ওনাকে, ভাইয়া আপনি জানেন এই খাবারগুলো না সব আমার পছন্দের? উত্তর বসালো না ওনার থেকে, আর না ওনার কোনো ভাবান্তর হলো। আমি হাঁসফাঁস করে পুনরায় ধীর কণ্ঠে বলি, ভাইয়া আপনি কি আগে থেকে জানতেন এইগুলো আমার পছন্দের খাবার? না মানে আমি তো আপনাকে কিছু অর্ডার করতে বলিনি তাই। তাকালেন না আমার দিকে। চামচ কেটে খাবার খেতে খেতে বলল, ডাজেন্ট ম্যাটার, খাবার পেয়েছো খেয়ে ফেলো। এমন করছেন কেন বলুন না ভাইয়া। খানিকটা বিরক্তি বোধ করে খেতে খেতে বলল, তোমার জন্ম থেকে এখন অবধি সকল হিস্ট্রি জানা আমার। আর দ্বিতীয়ত, আমাকে ভাইয়া ভাইয়া ডাকা বন্ধ করো। আমি তোমার ভাই নই, আর না তুমি আমার কোনো কালের বোন। আমার মা বাবা তোমাকে দত্তক বা পালক নেয়নি, সেই সুবাদে তুমি আমার কোনো পাতানো বন্টনও নাও। মাথা আওড়ালো, ভীষণ চিন্তায় পড়ল। কথাটা সত্য, কিন্তু আমি ওনাকে ডাকবো কি তাহলে? সেই চিন্তায় চিন্তিত হয়ে বললাম, তাহলে ডাকবো কি আমি? স্বাভাবিক ভঙ্গিতে খেতে খেতে বলল, এনিথিং অ্যাকসেপ্টেড ইয়োর ব্রাদার। চাইলেই স্বামীও ডাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। ওনার কথায় মুহূর্তে বোকা বনে গেলাম আমি। মাথায় আওড়াতে পারলাম না কোনো কিছু। ওনাকে কেন আমি সম্পর্কে স্বামী বলে ডাকবো সেটা বুঝতে পারছিলাম না। আমার জানা মতে আমাদের বিয়েটা 2 বছর আগেই বাতিল হয়ে গেছে। তাহলে চিন্তা বাড়ল, মাথায় জট পাকালো ওনার স্বামী নামক শব্দটি। প্রশ্ন করে বললাম, স্বামী বলা যাবে আপনাকে? আমাদের বিয়েটা বাতিল না? স্বাভাবিক ভঙ্গিতে পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে চোখ তুলে তাকায় আমার দিকে। ভরাট কণ্ঠে আমাকে যুক্তি দেখিয়ে বলে ওঠে, লুক, তোমার ছোটবেলায় আমাদের দুজনের মা বাবা আমাদের বিয়েটা দিয়েছিল, রাইট? আমার মা বাবা কেউ জীবিত নেই। দুজনের মা বাবাই জানেই না আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। এখন সেই সুবাদে তোমার মা বাবার জন্য আমি তোমার স্বামী, অপরদিকে আমার মৃত মা বাবার কাছেও তুমি আমার বউ, এখন খানবাড়ির পুত্রবধূ। এখন সেই সম্পর্ক টেনে মিলাতে গেলে তুমি এখনও অবধি আমার মা বাবার একজন ছেলের একমাত্র বউ। সেই সূত্র ধরেই তুমি আমাকে স্বামী বলে ডাকতে পারো, বুঝছো? ওনার যুক্তিটা মনে ধরলো আমার। ঠিকই তো, আমাদের মা বাবার জন্য তো এখনও আমরা জামাই বউ, তাহলে আমার ওনাকে স্বামী বলে ডাকা উচিত। খানিকটা ভেবে চিন্তিত হলাম আমি, কিন্তু ভাবান্তর কণ্ঠে বললাম, কিন্তু আমাদের বিয়েটা তো বাতিল হয়ে গেছে, তাহলে কি আমি আপনাকে বাতিল স্বামী বলে ডাকবো? আমার কথায় ভাবান্তর হলো না ওনার। সে এবার নিজের খাওয়ায় ব্যস্ত হলো আমার থেকে দৃষ্টি সরিয়ে। তবে ওনার কপালের বলিষ্ঠ বিরক্তির ভাঁজ পড়া। হয়তো আমার বাতিল স্বামী বলাটাও পছন্দ হয়নি, কিন্তু আমি ওনাকে ডাকবোটা কি? আমার গভীর চিন্তার মধ্য দিয়ে কানে আসলো ওনার গম্ভীর্য কণ্ঠ। প্রসঙ্গ পাল্টিয়ে আমাকে বললেন, খাওয়ার জন্য কি আলাদা ইনভিটেশন দিতে হবে তোমায়?
কথা বাড়ালাম না, চুপচাপ খাওয়া শুরু করলাম। তবে কাঁটা চামচ দিয়ে মাছ খাওয়াটা আমার যাবে না, তাই হাত দিয়েই শুরু করলাম। উনি কিছু বলেননি। আর না চোখ তুলে তাকিয়েছেন আমার দিকে। যেহেতু চিংড়ি মাছ, সেহেতু কাঁটা বাছার ঝামেলাটা ছিল না আমার সাথে। মাছ আমার প্রিয় খাবার, তবে কাঁটামুক্ত মাছ খেতে পারি না, কাঁটাযুক্ত মাছ খেতে পারি না। তাই আমার প্রিয় খাবারের তালিকায় চিংড়ি মাছ আর পাঙ্গাস প্রধান। অন্যান্য মাছ কেউ বাছাই করে দিলে খাই, নয়তো না। এই মুহূর্তে আমার খাবার তালিকায় আছে চিকেন, ডাল, চিংড়ি, সাথে আছে কয়েক রকমের সামুদ্রিক মাছ। আমি চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু খেতে পারছি না, তুলছি না। চিকেন খাওয়ার আপাতত ইচ্ছে নেই, মাছ খাবো। বাকি মাছগুলো যেহেতু কাঁটাযুক্ত, তাই সেগুলো খেতে মন চাইলেও পাতে তুলছি না, ভয়ে গলায় কাঁটা বিঁধবে। শুধু চিংড়ি মাছ খাচ্ছিলাম সাদা ভাতের সাথে। আমার সাদা ভাতও খুব পছন্দ। আমার মনোযোগ সহকারে খাওয়ার 2 মিনিটের মাথায় সামনে থেকে একটা প্লেট এগিয়ে দেয় আমার সদ্য নতুন হওয়া স্বামী নামক মানুষটি। আমি চমকে উঠে চোখ দিয়ে তাকাতেই উনি আমার হাতটা আলতো ঝেড়ে সকল খাবার প্লেটে ফেলে আধ খাওয়া সাদা ভাতের প্লেটটা টেনে নেয় ওনার কাছে। এটো প্লেটটা একপাশে রেখে এগিয়ে দেয় অন্য আরেকটা প্লেট। সেখানে অনেক সামুদ্রিক মাছ একসঙ্গে কাটা ছাড়িয়ে রাখা আছে অতি যত্ন সহকারে। আমি হতভম্ব হয়ে ওনার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাতেই উনি গভীর মুখে বললেন, এটা খাও, সামুদ্রিক মাছ তোমার সাদা ভাতের থেকে বেশি পুষ্টি ভালো, অপুষ্টিহীনতায় ভুগবে না, বড়ও হতে পারবে তাড়াতাড়ি। ওনার লাস্ট কথাটা ঠিকঠাক বুঝে আসলো না আমার। উনি কি আমাকে খোঁচা মেরে কথাটা বললো, নাকি বড় হতে আদেশ করলো? বুঝলাম না ঠিক। আচ্ছা, আমাকে কি ওনার ছোট মনে হচ্ছে? আল্লাহ, বলে কি, গুনে গুনে 17 বছর হলো আমার, তারপরে ওনার কাছে আমাকে ছোট মনে হয়? উনি দেখেন না আমি কলেজে উঠে গেছি? উফ, তার মানে কলেজে উঠলেও মানুষ বড় হয় না? তাহলে কবে বড় হয়? আমাকে কবে সবার মতো বড় দেখাবে? সবাই কবে আমাকে ছোট না বলে বড় মায়া বলবে? নিজের হতাশায় প্রশ্ন করলাম ওনাকে, স্বামী, আমি কি অপুষ্টিহীন ছোট মানুষ এখনও? তাহলে বড় হব কবে আমি? আগের নাই বলে ওঠে, ঠিকঠাক খেলে এতদিনে বড় হয়ে যাওয়ার কথা, ছোট সেজে শুধু অন্যজনের কষ্ট বাড়ানোর ধান্দা। স্বামীর ভারী বর্গন কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল, ধরতে পারলাম না একটাও। কে কাকে ছোট সেজে কষ্ট দিচ্ছে তাও মাথায় আসলো না। তবে যেটা মাথায় আসলো সেটা হলো, ওনাকে আমার এখনও সরি বলা হয়নি। সরি শব্দটা কথা মাথায় আসতেই মুহূর্তে খানিকটা ছটফট করে উঠলাম আমি। একটা সরি বলতেই ওনার পেছন পেছন এই রেস্টুরেন্ট অবধি এসেছি আমি, কিন্তু তারপরও বলা হয়ে ওঠেনি। হাঁসফাঁস করলাম নিজের মাঝে, ইতস্তত জড়িয়ে মিনমিন গলায় বললাম, সরি স্বামী। আমার কথায় বেশ ভাবান্তর হলো না ওনার। উনি পুনরায় চাকু চালিয়ে চামচে কেটে খাবার মুখে তুলতে তুলতে বললেন, ফর হোয়াট? মাছের প্লেটে হাত রাখা অবস্থায় মাথা নত করে বসলাম ওনার সামনে। অপরাধী গলায় বললাম, সেদিন রাতে ইচ্ছাকৃতভাবে থাপ্পড় মারতে চাইনি আপনায়, ভুলবশত লেগে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো করব না এমনটা, সত্যি বলছি। আমার কথাগুলো থামতে না থামতেই বলতে শুরু করেন উনি, এমনটা দ্বিতীয়বার করার জন্য আপনার হাত পা আস্ত থাকবে না। যে হারে আপনি হাত পা চালাচ্ছেন, ভাবছি আপনার হাত পা দুটো কেটে আপনার গলায় ঝুলিয়ে রাখবো। আপাতত আপনার হাত পায়ের দরকার নেই, এগুলো না থাকলেও চলবে আপনার। এখন খেয়ে নিন, খাওয়া দাওয়া করে কাটাকাটি শুরু করব আপনার। একটু পাশের কাজ দিয়ে নিচে তাকান, দেখেন কতগুলো বডিগার্ড চাকু ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার হাত পা কাটার জন্য, দেখুন। ওনার এমন কথায় সশরীরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তেই। ভয়ে গলা অবধি শুকিয়ে গেল। আমার গুণধর স্বামীর দ্বারা সবই সম্ভব। একটা থাপ্পড়ের জন্য এখন আমার হাত পা কেটে ফেলতে চাচ্ছেন উনি। আল্লাহ, কতটা সাংঘাতিক উনি! কেন যে তখন ওনার সাথে যেতে নিষেধ করছিলাম না, আল্লাহ জানে। না তখন ওনাকে যেতে নিষেধ করতাম, আর না এখানে উনি আমাকে নিয়ে আসতো। এখন নিজের পাখামোর জন্য আমার দামি দামি হাত পা দুটো হারাতে হবে। ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে আমার ওনার ভয়ানক হুমকি বাণীতে। জল এসে চোখের কোণায় টলমল করতে লাগলো মুহূর্তেই। নিচের ভয়টা দ্বিগুণ বাড়াতে সোফা থেকে উকি দিল নিচে। সদ্য কাজ ভেদ করে নিচে দেখা যাচ্ছে ওনার বডিগার্ডগুলো সত্যি সত্যি ধারালো চাকু ছুরি হাতে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়াতে। আমার 3তলায় বসে আছি এয়ার কন্ডিশনে। রেস্টুরেন্টের 3তলা হলের একপাশে সম্পূর্ণ কাচের তৈরি, যা দিয়ে অতি সপর্ণে নিচে সব কিছু দেখা যায়। 3তলার আশেপাশেও কাউকে দেখছি না আমাদের দুজনকে ছাড়া। এই মুহূর্তে আমাকে বাঁচানোর জন্য আমি অন্য কাউকে পাচ্ছি না খুঁজে। বুঝলাম, জেনে বুঝে বাঘের গুহায় মাথা ঢুকিয়েছি, এবার কামড় খাওয়াটা নিশ্চিত। বাঁচার উপায় নেই। বাহিরের দিকে এক পলক উকি মেরে সোফায় সোজা হয়ে বসলাম আস্তে করে। উনি তখনও নিজের খাওয়ায় প্রচুর মনোযোগী।
এমন একটা ভাবছে কিছুই বলেনি আর না কিছুই ঘটছে এখানে। ওনাকে নির্বিকর্ণে খেতে দেখে ঠোঁট উল্টিয়ে কান্নাজড়িত গলায় বললাম, স্বামী এবার মতো ক্ষমা করে দিন। বললাম তো আর মারবো না আপনায়, সত্যি বলছি। খেতে খেতে চোখ তুলে তাকায় আমার দিকে, বলে ওঠে, স্বামীর ক্ষমা পাওয়া এত সহজ নয়, তাই কেঁদে কুটে লাভ নাই। ঠিক করা হয়ে গেছে, আজকে তোমার হাত পা দুটো কেটেই বাসায় যাব আমি। এবার কান্নার বাঁধ ভাঙে আমার। ওনার সামনে কেঁদে উঠলাম ভয়ে। বাম হাতে নিজের চোখের পানি অনবরত মুছতে মুছতে বললাম, স্বামী আপনি যা বলবেন তাই শুনবো আমি, প্রমিস। তারপরও আপনি আমার হাত পা দুটো কাটবেন না প্লিজ। খাবার রেখে বাঁকা চোখে তাকালো আমার দিকে। নিজের বাম হাতে চাকুটা হাতের মধ্যে ঘুরাতে ঘুরাতে আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝেন কিন্তু ম্যাডাম, যা বলবো তাই করতে হবে আপনাকে। আমি কিন্তু ভালো মানুষ নয়, তাই ভালো কিছু কিন্তু আমার থেকে ভুলেও আশা করা যাবে না। মাথা নাড়িয়ে সভ্যসুলভ সম্মতি জানালো উনাকে, যার অর্থ উনি যা বলবে তাই করব আমি। আমার মাথা নাড়ানোতে উনি খানিকটা বাঁকা হাসলো। আমি চোখ আউড়িয়ে দেখতে দেখতে সেই হাসিটা বিলীন হয়ে গেল ওনার ঠোঁটের মাঝেই। আমি চোখ মুছে শান্ত হয়ে খাওয়া শুরু করলাম। উনি নিজের খাবার শেষ করে আমার জন্য অপেক্ষা করতে লাগলেন। আমি ধীর স্থির খাচ্ছি ওনার বাছাই করে দেওয়া মাছগুলো। উনি বসে বসে ফোন চালাচ্ছেন মনোযোগ সহকারে। এবার আমি খাওয়া শেষ করে বসে বসে কুলফি আইসক্রিম শেষ করছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। চমকে উঠে হালকা নড়ে চড়ে বসতেই শিওর হলাম আমার নিষিদ্ধ দিনের বার্তা চলছে। আজকে আমার পিরিয়ডের ডেট ছিল, সেটা একদমই মাথা থেকে বের হয়ে গেছিল। আমি খাওয়া রেখে ঘাপটি মেরে বসলাম জায়গায়, নড়াচড়া বন্ধ করে। হাতে রাখা কুলফিটা টেবিলের উপর রেখে মাথা নত করে বসলাম লাল সোফায়। উনি ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, কিভাবে সাহায্য চাইবো ওনার থেকে মেয়েলি ব্যাপারে। এখন এই বাজে পরিস্থিতিতে আমাকে সাহায্য করবে কে? বাড়ি অবধি এই অবস্থায় যেতে পারবো না। সাদা জামা, সাদা অ্যাপ্রন, ইতিমধ্যে দাগ লেগে গেছে। ওটা সম্ভব না ওনার সামনে। যত বসে থাকবো তত সমস্যা বাড়বে, কম না। দুঃখ কষ্ট এবার বুক ফেটে কান্নায় আসছে আমার। আজকে কার মুখ দেখে সকাল সকাল উঠেছিলাম আল্লাহ জানে। মুসিবত আমার পিছুই ছাড়ছে না, একটার পর একটা লেগেই যাচ্ছে আমার সাথে। রাগে কথাগুলো ভেবেই মাথা নত করে ফুফিয়ে অনবরত কেঁদে যাচ্ছি আমি নিঃশব্দে। এই পরিস্থিতিতে চোখের পানি থামতে পারছিলাম না আমি, তাই কান্নারত অবস্থায় ভাঙা গলায় কোনো রকমে ওনাকে বলে উঠি, দাদিকে একটা ফোন দিন প্লিজ, আমি কথা বলবো। আমার হঠাৎ কান্নায় খানিকটা চমকে উঠলেন উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে চকিত তাকালেন আমার দিকে। কপাল কুঁচকে বললেন, কি সমস্যা, কাঁদছো কেন? এমনি, আপনি দাদিকে ফোন দিন প্লিজ, আমি কথা বলবো। কেন? আপনাকে বলবো না, না বললে ফোনও দিব না। দিন না প্লিজ, এমন করছেন কেন? আমার দাদির সাথে কথা বলা জরুরি, প্লিজ। উত্তর করলো না উনি। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকলেন আমার দিকে। আমি লজ্জায় মাথা নত করে নাক ফুলিয়ে কেঁদে যাচ্ছি। উনি খানিকটা সময় মধ্য থেকে আমার কান্না মাখা ফেসটা পর্যবেক্ষণ করে বিরক্তি সুরে বলে ওঠেন, কিরে বাবা, কি সমস্যা, বলবে তো নাকি? কান্না করছো কেন? বললাম তো আপনাকে বলা যাবে না, আপনি দাদিকে ফোন করে বলুন এখানে আসতে, তাহলেই হবে। থেমে যায় উনি। কপাল কুঁচকে আমার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে থেকেই হঠাৎ কিছু মনে পড়ার মতো চকিত হয়ে বলে উঠল, ওয়েট, আজকে যেন কত তারিখ? সেই তোমারটা আজকে পিরিয়ডের ডেট ছিল, ভুলে গেছো রাইট? ইস, আমারও মাথা থেকে ছুটে গেছিল ডেটটা। শিট। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 28। কানে যেন ঝংকার তোলার নাই কথাগুলো ওনার। স্তব্ধ নিবাক হতবুদ্ধ হয়ে গেলাম। মাথা আমার এক মুহূর্তের জন্য হ্যাং হয়ে গেল যেন। উনি কি বলল? আমার পিরিয়ডের ডেট ওনার মাথা থেকে ছুটে গেছে? তার মানে ওনার আমার এই সম্পর্কেও অবগত ছিল? কিন্তু কখন থেকে জানেন আমার এই বিষয়গুলো? কে বলেছে আমার এসব বিষয়ে ওনাকে? ছি ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। ছেলে হয়ে মেয়েদের বিষয়গুলি খোঁজের খবর রাখে, কতটা বাজে আমার বাতিল স্বামীটা। ছি। লজ্জায় সংকোচ চোখ তুলে পারলাম না ওনার দিকে সামনে তাকাতে। কান্না থেমে গেলেও লজ্জা মাথা নত করে বসলাম। নাক মুখ ছিটকে বলে উঠলাম, ছি, কতটা বাজে আপনি। ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয়ে জানেন আপনি? ছি। হয়তো আমার নাক মুখ ছিটকানোতে অসন্তুষ্ট হয়েছেন উনি। ওনার স্বাভাবিক থাকার ভঙ্গিটা রূপ নিল রাগের। তেতে উঠে আমাকে উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে বলল, সেই তুমি নিজের ডেট মনে রাখতে পারো না, সেটাতে কোনো দোষ নেই। আমি ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয় জানি বলে দোষ। চট করে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললাম, দোষ। ছেলেদের মেয়েলি বিষয় জানতে নেই। যে ছেলেরা মেয়েদের এসব বিষয়ে খোঁজ খবর রাখে তারা কখনো ভালো ছেলে হয় না। আপনিও বাজে ছেলে। আমার বিষয়ে জানেন আপনি, সাংঘাতিক বাজে আপনি। তেতে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, শাট আপ ইডিয়েট। মুখে যা আসে তাই বলো আজকাল, স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোমার। মুখ আমি সেলাই করে দেব। আজকে বাসায় যেয়ে নিই একবার।
মুখটা ভেঙে হাতে ধরিয়ে দিব তোমার, দেখিও। ভয়ে কেঁপে উঠলাম আমি। ওনার কটমট করা দৃষ্টিতে অসহায় চোখ তুলে তাকাই আমি। আমাকে তাকাতে দেখে পুনরায় আগের নয় বলে উঠল উনি, ইডিয়েট, মেয়েদের বিষয়ে জানা খারাপ। কে বললো তোমায়? অবশ্য হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে ঘুরলে এমনই হয়। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, তোমার জন্মের আগে থেকেই মেয়েদের পিরিয়ড সব সম্পর্কে জানা আমার। আমার সাথে তোমার যখন বিয়ে হয় তখন তোমার বয়স 6 হলেও আমার বয়স ছিল 16 বছর। তোমার থেকে 10 বছরের বড় আমি। সাথে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। অতি সহজে সব কিছু আয়ত্তে ছিল আমার। তোমার এখনও যে সম্পর্কে জানা বোঝা ধারণা নেই, আমার তখন সেই সকল সম্পর্কেই বিষয়েই জানা বোঝা ধারণা হয়ে গিয়েছিল। কলেজের স্টুডেন্ট ছিলাম তখন। এসএসসি পরীক্ষা শেষ করে তোমাকে বিয়ে করেছিলাম আমি। অনায়াসেই সকল বিষয়ের জানা ছিল আমার। ভিডিও দেখেছিলাম বেশ, তাই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা না থাকলেও টেকনিক্যালি অভিজ্ঞতা বেশি ছিল আমার। উত্তেজিত কণ্ঠে চট করে বলে বসলাম, কিসের ভিডিও? পিরিয়ডের ভিডিও থাকে? ছি কি আছে? সবাই দেখে, আমি দেখেছি। ভালো তো ছিলাম না কখনোই, তাই খারাপটাই করেছি। পিরিয়ডের ভিডিও দেখতে যাব কেন? আমার কি খেয়ে দিয়ে আর কাজ নাই নাকি? গভীর ভিডিও দেখেছি তখন, বুঝেছো? কিসের ভিডিও দেখেছি সেটা আমার সেকেন্ড টাইম বাসরে বলবো। প্র্যাকটিক্যালি কেমন? আপাতত অপেক্ষায় থাকবো। কপাল কুঁচকে এলো ওনার খাপ ছাড়া কথায়। আশ্চর্য, একটা ভিডিও সম্পর্কে জানতে আমাকে ওনার বিয়ে অবধি অপেক্ষা করতে হবে? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে ভিডিওতে যেটা বিয়ে ছাড়া বলা যাবে না? হঠাৎ চমকে উঠলাম নিজের মাঝে। ভাবলাম, আচ্ছা, উনি কি আবারও বিয়ে করতে চাচ্ছেন কাউকে? কিন্তু কাকে? ওনার কি গার্লফ্রেন্ড আছে? হয়তো বা আছে। ওনার পুনরায় বিয়ে, গার্লফ্রেন্ড সম্পর্কে মাথায় আসতেই ক্যাচ করে উঠল বুকের ভেতরটা আমার। অজানা অস্থিরতার তোলপাড় শুরু হলো মনের কৌটায়। নিজের সংযম করতে না পেরে চট করে প্রশ্ন করলাম ওনাকে, আপনি আবারও বিয়ে করবেন? কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, আপাতত চিন্তা করি না কিছু, তবে করা যেতে পারে মনে হয়। ওনার ছোট একটা উত্তরে মুখ ভারী হয়ে আসলো আমার। কথা বাড়ালাম না আর, জানতেও চাইলাম না আর কিছু। প্রচণ্ড কষ্ট নিয়ে নতদৃষ্টি করলাম। মনের অজান্তেই চোখে টলমল করে উঠলো আবার। বুঝলাম না কষ্ট কিসের লাগছে আমার, তবে তীব্র কষ্টে গলা ভারী হয়ে আসছে ক্রমাগত। প্রসঙ্গ পাল্টিয়ে রাশি ভরেই কণ্ঠে কোনোরকম বলে উঠলাম, প্লিজ দাদিকে ফোন করুন আসতে, আমি বাসায় যাব। একরোখা কণ্ঠে বলল, পারবো না আমি কাউকে ফোন করতে। তাহলে ফোনটা আমাকে দিন, আমি নিজে দাদিকে ফোন করে নিব। দিন, আমার ফোনে টাকা নেই, ব্যালেন্স শেষ। টলমল চোখ তুলে তাকালাম ওনার দিকে। উনি আমার সাথে এমন করছে কেন? উনি কি বুঝতে পারছে না আমার পরিস্থিতিটা? এখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। ধীরে ধীরে সমস্যা বাড়বে, বই কমবে না। আপনি বুঝতে পারছেন না আমার সমস্যা হচ্ছে এখানে বসে থাকতে? প্লিজ ফোনটা দিন, নয়তো আমাকে বাসায় নিয়ে যান এখান থেকে। আমার কথাগুলো যেন পছন্দ হলো না ওনার। এক মুহূর্তেই রেগে গেলেন আমার কথায়। তেতে উঠে পুনরায় আমাকে উদ্দেশ্য করে ঝাঁঝালো কণ্ঠে বলল, হোক সমস্যা, নিব না তোমাকে আমি বাসায়। সামান্য একটা ডেট মনে রাখতে পারো না তুমি? এতটা কেয়ারলেস? চল, আজকে তোমাকে আমি এই অবস্থায় হাঁটিয়ে হাঁটিয়ে বাসায় নিয়ে যাব সবার সামনে দিয়ে। এটাই তোমার শাস্তি, ওঠো। ওনার কথা আটকে উঠলাম আমি। মনের মধ্যে ভয়টা বাসায় বাঁধলো ঝাঁকে ঝাঁকে। উনি আমাকে এই অবস্থায় বাইরে নিয়ে যেতে চাচ্ছেন, তাও আবার পায়ে হাঁটিয়ে। চারপাশের লোকজন আমাকে বাজে নজরে দেখবে, খারাপ কথা বলবে। সেটা কি উনি বুঝতে পারছেন না? এতটা নিষ্ঠুর কেন উনি? সামান্য দয়া মায়াটুকু কি লাগে না আমার জন্য? এতটা অপছন্দ, অপ্রিয় মানুষ ওনার কাছে? নিজের ডেট কি আমি ইচ্ছা করে ভুলে গেছি, নাকি মনে ছিল না আমার? কিভাবে বোঝাবো সেটা তাকে আমি? বুঝবে সে আমার কথা? নিজের অজান্তে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। ছলছল নয়নে তার দিকে তাকিয়ে থেকে অসহায় কণ্ঠে বলে উঠলাম, আমি ইচ্ছা করে ডেট ভুলিনি, ভুল করে ভুলে গেছি। আপনি দাদিকে ফোন করুন প্লিজ, আমি কথা বলবো দাদির সাথে। আমার সব, স্যার আপনার পার্সেল সাথে মেডিসিন। আমার কথার ইতি ঘটল না তার আগে আগমন ঘটে অতি সুন্দরী হোটেলের ম্যানেজার কন্যাটির। আমার কথার মধ্যে প্রবেশ ঘটল মেয়েটির। হাতে কালো পলিথিন মোড়ানো একটা প্যাকেট রয়েছে, সেই সাথে রয়েছে এক পাতা মেডিসিন ট্যাবলেট। সভ্য সবল হাসি মুখে ওনার দিকে তাকিয়ে জিনিসগুলো এগিয়ে দিচ্ছেন মেয়েটি। উনি ঘুরে তাকানো না মেয়েটির দিকে। ওনার রাগান্বিত দৃষ্টি স্থির আমার উপর। মেয়েটির কণ্ঠ শুনে গম্ভীর মুখে আমাকে ইশারা করে মেয়েটিকে বলে উঠল, মেডিসিন আমাকে আর পার্সেলটা ম্যাডামকে দিন। কথা মতো মেডিসিনের পাতাটি ওনার হাতের পাশে টেবিলে রেখে মেয়েটি ওনাকে দেখে নিয়ে চোখ আউড়িয়ে তাকালো আমার দিকে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম মেয়েটির দিকে। মেয়েটি আমার দিকে তাকাতে চোখাচোখি হলো দুজনের।
আমার তীক্ষ্ণ দৃষ্টিতে হওয়া এই মেয়েটিকে অপদস্থ হলো, যেটা চেহারা স্পষ্ট জানাতে ইচ্ছে তার। নিজের অস্বস্তিতা নিয়ে ম্যানেজারের মেয়েটি আমার দিকে তাকিয়ে সভ্য সুবোধ হাসি দেওয়ার চেষ্টা করে। কালো ব্যাগের পার্সেলটি আমার হাতে তুলে দিয়ে নিঃশব্দে চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে বিনা বাক্য বয়ে। কিন্তু যেতে যেতেও বার কয়েক আর চোখে তাকায় আমার বাতিল স্বামীর দিকে, যেটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। কিন্তু তারপরও চুপ থাকলাম। আমি মেয়েটিকে চলে যাওয়ার দেখছিলাম, তখনই খচখচ শব্দ কানে আসলো আমার। আমি চোখ আউড়িয়ে ঘুরিয়ে দেখলাম হৃদের দিকে। তাকাতেই উনি মেডিসিনের পাতা থেকে একটা ট্যাবলেট ছাড়িয়ে আমার দিকে এগিয়ে দিতে শান্ত ভঙ্গিতে বলল, এটা খেয়ে নাও, পেট ব্যথা করবে না। আর পার্সেলের মধ্যে তোমার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো যাও। ওনার এমন কথায় মাথা ঘুরে উঠল আমার। হা হয়ে বড় বড় চোখ করে ওনার দিকে তাকালাম। আল্লাহ, উনি এসব কখন ব্যবস্থা করেছেন আমার জন্য? উনি তো এতক্ষণ যাবৎ আমার সামনে বসা ছিল। তাহলে উনি কি আমার সাথে কথা বলার সময় হোটেলের ম্যানেজমেন্টের মেসেজে করছিল মেয়েটি আমার জন্য এসব আনার? এই মেয়েকে দিয়ে আমার জন্য মেইলি জিনিসপত্র আনিয়েছেন শুধু কি আমার বিষয়গুলো গোপন রাখার জন্য? তার মানে উনি এতক্ষণ আমাকে যাবৎ কমফোর্টেবল ফিল করানোর জন্য আমাকে একা রেখে বাইরে যাননি। আমার ভাবনাগুলো কি সত্যি? তাহলে কি সত্যি উনি এতটা চিন্তা করেন আমার জন্য, নাকি অন্য কিছু? প্রশ্ন করব? না থাক, এই মুহূর্তে প্রশ্ন না করাই বেটার। আগে নিজেকে গুছিয়ে নেই, তারপর না হয় প্রশ্ন করা যাবে ওনাকে। কথা না বাড়িয়ে চুপচাপ ওনার থেকে মেডিসিন নিয়ে খেয়ে নিলাম। প্যাকেটটি হাতে নিয়ে দাঁড়াতেই পেছন দিকে লক্ষ্য করে সাথে সাথে বসে গেলাম জায়গায়। আমার সাদা জামা, সাদা অ্যাপ্রন লাল দাগ লেগে গেছে অনেকটা। এই অবস্থায় ওনার সামনে দিয়ে হেঁটে ওয়াশরুম অবধি যেতে পারবো না লজ্জায় সংকোচে। আমি মাথা নত করে পুনরায় বসে পড়তেই খানিকটা কপাল কুঁচকে আসে ওনার। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি, যাও না কেন? আমি উত্তর দিলাম না। অস্বস্তিতে হাঁসফাঁস করতে গেলাম আর চোখে তাকালাম ওনার দিকে। সাথে সাথে চোখে চোখে হলো ওনার সাথে আমার, কারণ উনি এতক্ষণ যাবৎ আমার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তাকানোতেই সাথে সাথে চোখ মিলল দুজনের। উনি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চট করে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে হাজির হলো। নিজের গায়ের কালো কোটটা টেনে খুলতে খুলতে আমাকে উদ্দেশ্য করে ধমক স্বরে বলল, এই মেয়ে ওঠো। কথা না বাড়িয়ে চুপচাপ আমিও উঠে দাঁড়াইতেই উনি চট করে ওনার গায়ের কোটটা সাথে সাথে আমার কোমরে বেঁধে দিতে দিতে বলে ওঠে, বিনামূল্যে সুতাও লাগাই না আমি, সেবা যত্ন করছি আপনার, তার পারিশ্রমিক চাই আমার। পারিশ্রমিক না পেলে নেক্সট টাইম আপনাকে বেঁধে রাখবো আমি, মনে রাখবেন ম্যাডাম। যান এবার আপনি। কারো তীব্র গুনগুন করা শব্দে ঘুম ভেঙে গেল আমার। তীব্র বিরক্তিতে বন্ধ চোখের পাতা দুটো কুঁচকে এলো মুহূর্তেই। ঘুমের রেশ কাটিয়ে চোখ মেলে দেখতে পারছি না গুনগুনকারী ব্যক্তিটিকে। তারপরও কোনো রকম চোখ টেনে মেলে সামনে তাকায়। কিছুটা সময় লাগলো চারপাশে পরিস্থিতিটা বুঝতে। নিজের অবস্থান বুঝতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে। কাত হয়ে নিজের বিছানায় শুয়ে আছি আমি। বিকালের দিকে বাসায় ফিরে গোসল করে ক্লান্তিতে বিছানা হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন কয়টা বাজে তা জানা নেই, তাই হালকা মাথাটা উঁচু করে দেওয়াল ঘড়ির সময়টা দেখে নিলাম। রাত 11টা বাজে। সন্ধ্যা 6টার দিকে অসময় করে ঘুমিয়েছিলাম, তাই উঠতে উঠতে রাত হয়ে গেল। কিন্তু আশ্চর্য, কেউ আমাকে ডাকলো না কেন ঘুম থেকে ওঠার জন্য? অন্য সময় হলে তো দাদি আমার অসময়ে ঘুমের জন্য ডেকে তুলে দেন, তাহলে আজ ডাকলো না কেন? চিনচিন মাথা ব্যথায় বিরক্তিতে মাথা চেপে ধরে উঠে বসলাম নিজের বিছানায়। মাথার দুপাশ ডলতে ডলতে চারপাশে চোখ বুলালাম নীরবে। আমার রুমে আপাতত কেউ নেই, তাহলে গুনগুন শব্দটা আসছে কোথায় থেকে? শব্দের উৎস ধরে বারান্দার দিকে তাকাতেই বুঝলাম কেউ আমার বারান্দায় দাঁড়িয়ে আছে, আর সেই ব্যক্তিটা শব্দটা করছে। বিছানা থেকে নেমে বারান্দার দরজায় সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ফিয়া আপু কারোর সাথে গুনগুন শব্দে ফোনে কথা বলছে হেসে হেসে। বিষয়টি আমার কাছে বেশ একটা সুবিধা মনে হলো না। সতর্ক কান খাড়া করতেই শুনলাম ফিয়া আপু কাউকে জান জান বলে সম্বোধন করে কথা বলছে। ফিয়া আপুর কথা ধরনে বুঝলাম আপু কারো একটা এই মুহূর্তে গভীর প্রেমে করছে, তাই আমার উপস্থিতিটা ধরতে পারছে না এখনও। কার সাথে কথা বলছো আপু? আমার হঠাৎ কথায় থমথমে খেয়ে যায় ফিহা আপু। চমকে উঠে আমার দিকে ঘুরে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের কলটি কেটে দিয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, তেমন কারোর সাথে না, একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি। কথাগুলো বলতে বলতেই আমার দিকে এগিয়ে আসলো ফিহা আপু। আমার কপালে একটা হাত রেখে চেক করে বলল, এখন কেমন লাগছে তোর? জ্বর সেরেছে? সন্ধ্যার দিকে শুনলাম তোর নাকি হালকা জ্বর এসেছিল। জ্বরের কথা শুনতেই কপাল কুঁচকালাম। আমার জ্বর এসেছিল কবে? কিছু মনে পড়ছে না। যতটুকু মনে আছে, রেস্টুরেন্ট থেকে উনি আমাকে খানপাড়ি গেট অবধি দিয়ে চলে যায় নিজের কাজে। বাড়ির ভেতরে আসেনি। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে লম্বা ঘুমে এইমাত্র উঠলাম। এর মধ্যে জ্বর আসলো কবে?
আমার জ্বর হয়েছিল কবে? সন্ধ্যা থেকেই নানুমাকে দেখলাম তোর পাশে বসে থাকতে, টেনশন করছিল তোর জন্য। তোর নাকি হঠাৎ জ্বর হলে অবস্থা খারাপ হয়ে যায়, নানুমা বলল। এতক্ষণ যাবৎ তোর সাথে ছিল বসা, কিছুক্ষণ আগে হৃদ ভাইয়া বাসায় আসলো, তাই নানুমা হৃদ ভাইয়ের কাছে গেছে, আমাকে তোর কাছে বসিয়ে দিয়ে গেল খেয়াল রাখতে, জানো তোর। ফিহা আপু কথা ছোট করে উত্তর করলাম, ও বলে পুনরায় রুমে এসে বিছানায় বসলাম পা ঝুলিয়ে। আমার পেছন পেছন ফিহা আপু রুমে এসে আমার পাশে বসতে বসতে বলে ওঠে, জানিস হৃদ ভাইয়ের হঠাৎ বাড়িতে ফিরে আসাতে নানুমা কত খুশি। খুশিতে পারে না হৃদ ভাইয়াকে কোলে নিয়ে রাখতে। তোর দেখা করার দরকার ছিল, আর হবেই না কেন বল। যেখানে হৃদ ভাইয়াকে 2 বছর একবারও বাংলাদেশের মাটিতে টাচ মেরে যা পাওয়া যায় না, সেখানে হৃদ ভাই 6 মাসে 2বার চলে এসেছে বাংলাদেশে। প্রথমে 5 মাসে আসলো, এবার তো 1 মাসে চলে আসলো বাড়িতে। হৃদ ভাইয়ের হঠাৎ এতটা পরিবর্তন ভাবা চাই বল। তাই নানুমা খুশিতে কাঁদে আর বাঁধে হৃদ ভাইয়ের জন্য। তুই কিচেনেই পাবি দাদিকে এই মুহূর্তে, চল নিচে যাই। ফিহা আপু সঙ্গে নিয়ে চলে আসলাম। মাথার সাথে সাথে তলপেটে চিনচিন ব্যথাও করছে তীব্র। চোখ মুখের ঘুমের রেশ তখনও কাটেনি আমার। হালকা ফোলা ফোলা ভাবটা তখন ছিল। দীর্ঘ সময় অবেলা ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে গেছে। নিচে আসার সময় নিজের রুমের আয়নাটা দেখে আসলাম আমি নিজেকে। গায়ে আমার হালকা পেস্ট কালারের কুর্তি জড়ানো, হালকা ভেজা চুলগুলো এলোমেলোভাবে হাত খোপা করে গায়ে লম্বালম্বিভাবে ওড়না জড়ানো, দু হাতে পেস্ট কালারের রেশমি চুড়ি। নিচে আসার সময় পরে এসেছিলাম, দাদি আমার চুড়ির শব্দটা নাকি বেশ পছন্দ, তাই সবসময় চুড়ি পরে থাকতে হয় আমাকে। আমার বেশ চুড়ি পছন্দ পরা, তাই কখনো চুড়ি পরে নিয়ে অমত বা বিরক্তি বোধ করি না। স্বাচ্ছন্দ্যে পরে বেড়াই। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ড্রয়িং রুমের চারপাশে নীরবে চোখ বুলিয়ে নিলাম। পুরো ড্রয়িং রুম খালি, কেউ নেই কোথাও। আমি ফিহা আপুর সাথে ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। দুর্বলতায় সোফায় গা এলিয়ে দিতে কানে আসলো ফিহা আপুর কথা। সে বলে ওঠে, কফি খাবি? চোখ বন্ধ করে উত্তর করলাম আমি, কি শোনা মা, জ্বর সেরেছে তোমার? নিচে চলে আসলে যে? হঠাৎ দাদাজানের কণ্ঠে খানিকটা চমকালেও চোখ খুলে তাকালাম না সামনে। দুর্বলতায় নিজের চোখ বন্ধ রেখে মৃদু হেসে বললাম, আমার জ্বরটার কিছুই হয়নি দাদাজান, আমি ঠিক আছি। উল্টো তোমার বউ আমার নামে মিথ্যা কথা রটাচ্ছে আজকাল। চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে পারলাম দাদাজান আমার পাশে বসেছেন। আমার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে করতে বলছেন, জ্বরটা নেই তেমন, শরীরটা কি দুর্বল লাগছে তোমার? একটু। কয়েক সেকেন্ড কোনো কথা কানে আসলো না আমার, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই দাদাজান বলে উঠল, শুনলাম আজকে নাকি তুমি বান্ধবীদের সাথে পায়ে হেঁটে বাসায় এসেছো। এটা কি ঠিক বলো? যদি কোনো সমস্যা হতো তাহলে? তুমি এখনও ছোট, একা চলাফেরার বয়স হয়নি তোমার এখনও সোনা মা, তাহলে এই ধরনের পাগলামো কেন করো বলো তো? আমি ছোট না, আমি বড় হয়ে গেছি দাদাজান, তাই এখন কলেজ শেষ করে একটা বড় চাকরিও নিয়ে নিব এবার। আমার কথায় যেন চমকালো ফিহা আপু। দাদাজান কথা বলতে না পারলেও ফিহা আপু হতবাক সুরে কানে আসলো আমার। তুই চাকরি করতে চাস মায়া? চোখ বন্ধ করা অবস্থায় ছোট উত্তরে বললাম, দ্রুততার সঙ্গে বলে উঠল ফিহা আপু, মানে ইন্টার পাস করে কি চাকরি করবি তুই? হৃদ ভাইয়ার বাচ্চাদের টিউটর হব। মুহূর্তে চিৎকার আসলো কানে ফিহা আপুর। মৃদু চিৎকার করে উঠল, কি? বিরক্তি নিয়ে বললাম, ফিহা আপু তুমি কি কানে কম শোনো নাকি ইংলিশ কম বোঝো, কোনটা? বললাম তো হৃদ ভাইয়ের বাচ্চা কাচ্চাদের টিউশন মাস্টার হব। অবশেষে পাশ থেকে দাদাজানের হতবাক কণ্ঠ কানে আসলো আমার। তিনি বললেন, পড়াশোনা করে মানুষ ডক্টর, ইঞ্জিনিয়ার বা দেশের বিভিন্ন উচ্চ পদে যাওয়ার স্বপ্ন দেখে, আর তুমি হৃদের বাচ্চার টিউশন মাস্টার হওয়ার স্বপ্ন দেখো, কিন্তু কেন? এবার চোখ মেলে তাকাই পাশে বসা দাদাজানের দিকে। সোজা হয়ে বসে দাদাজানকে উদ্দেশ্য করে বললাম, কারণ দুটো দাদাজান। প্রথমত, তোমার বউ রোজ 20 বার করে হলেও হৃদ ভাইয়ের নামে আমাকে খোঁটা দেয় পড়াশোনা নিয়ে। হৃদ ভাইয়া মেধাবী স্টুডেন্ট ছিল, আমি কেন হৃদ ভাইয়ের মতো মেধাবী হতে পারি না? এই একটা খোঁটা শুনতে শুনতে আমি চালাপাড়া হয়ে যাচ্ছি। তাই হৃদ ভাইয়াকে কিছু করার মতো ক্ষমতা আমার নেই। উনি বড় মানুষ আর আমি ছোট মানুষ, তাই। কিন্তু হৃদ ভাইয়ার বাচ্চা কাচ্চাগুলো তো আমার থেকে ছোট থাকবে, তাই না? আমার হৃদ ভাইয়ার উপর হওয়া সকল রাগ ওনার বাচ্চাদের উপর দিয়ে প্রতিশোধ নেব। পড়া না পারলে ঠুসঠাস মারবো, সারাদিন পড়াবো আর সারাদিন বকবো। বলো তো বলবো তোমরা গাধা। তোমার ট্যাগ হৃদ ভাইয়ার বাচ্চা কাচ্চাদের উপর চাপিয়ে দিব মনে শান্তিতে। দ্বিতীয়ত, হৃদ ভাইয়া হলো অনেক বড় লোক মানুষ, ওনার টাকা বেশি, আমি ফাঁকিয়ে দিব বেশি। 6-9 করে ওনার টাকা মেরে খাবো। দাদিকে তোমাকে অর্ধেক অর্ধেক ভাগ দিব দাদাজান। ওনার একটা বাচ্চায় 1 লাখ নিব, আর 10টা বাচ্চা পড়াবো 10 লাখ নিব। 10,000 টাকার 10,000 টাকার টিউশনিতে ওনার থেকে 10 লক্ষ টাকা নিব আমি। হৃদ ভাইয়া বুঝতেই পারবে না আমি কিভাবে ওনার টাকা মেরে দিব। হলো না গ্রেট বুদ্ধি?
আমি আর কিছু বলতে যাব তার আগে পাশ থেকে ফিহা আপু আমার একটা হাত শক্ত করে চেপে ধরে থামিয়ে দিয়ে বলল, চেপে যা বইন, এবার অন্তত আর বলিস না তোর যে এত বড় বড় প্ল্যানিং ছিল পেটে, সেটা বের করার আগে পাশে একটা বার অন্তত দেখে নিতি বইন, নিজেও বাঁচতি, নিজের প্ল্যানিংটাও বাঁচাতে পারতি। ফিহা আপুর কথাগুলো বোধগম্য হলো না আমার, তাই কৌতূহল চোখে তাকালাম আপুর দিকে। তখনই কানে আসলো দাদাজানের উচ্চ শব্দে হাসির সুর। আমি পাশে থাকাতেই দাদাজান হাসতে হাসতে বলল, প্ল্যানিংটা সেই ছিল সোনামা, সমস্যা নেই, আমি রেফার করে দেব হৃদের 10 বাচ্চাকে পড়ানোর জন্য তোমায়, টাকাও আমার 10 লক্ষই নেব হৃদের থেকে। কি হৃদ, দিবি না তোর 10 বাচ্চাকে পড়ানোর জন্য 10 লক্ষ টাকা আমাদের? হ্যাঁ। দাদাজানের এমন কথায় মুহূর্তে চমকে উঠলাম আমি। ঘাড় ঘুরিয়ে পাশে থাকাতেই চোখে পড়ল হৃদ সোফায় এক পাশে পায়ের উপর পা তুলে বসে আছে, ফোন নিয়ে হাতে। তবে দৃষ্টি ওনার ফোনে নয়, আমার দিকে তাক করা কপাল কুঁচকে। আমি ভয়ে শুকনো ঢোক গিলে ফিহা আপুকে মুহূর্তেই ফিসফিস করে বললাম, আপু উনি কবে আসলো এখানে? শুরু থেকে এখানেই ছিল হৃদ ভাইয়া, তুই দেখিসনি গাধি, নানা ভাইয়ের সাথে এসেছিল ও। তোর প্রতিটা কথাই শুনেছে হৃদ ভাই। ভয়ে গলা শুকিয়ে কাট আমার। আল্লাহ, উনি যে রাগী মানুষ, এখন নিশ্চিত আমাকে একা পেলে মাথার উপর তুলে আছাড় মারবে। ভয়ে শুকনো ঢোক গেলাম কয়েকবার, তখনই কানে আসলো আবারও দাদাজানের মস্তির কথা। রিত, তোর 10 বাচ্চার টিউশন মাস্টার কিন্তু আমার সোনামাই হবে, মনে রাখিস। তোর বাচ্চাদের টিউশন মাস্টার খোঁজা হয়ে গেছে বুঝলি, তুই শুধু টাকাগুলো আমাদের একটু বেশি করে পুষিয়ে দিবি কেমন? অসহায় চোখে আওড়ালাম দাদাজানের উপর। এক পলক দাদাজানকে দেখে নিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকালাম ওনার দিকে। উনি তখনও কপাল কুঁচকে তাকিয়েছিল আমার দিকে, গম্ভীর মনোভাব তার। কয়েক সেকেন্ডের মধ্যে ওনার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিজের ফোনে স্থির করলো বিরক্তিতে। কয়েক সেকেন্ডের মধ্যে কানে আসলো ওনার অস্পষ্ট সুরের ধ্বনি, স্টুপিড। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2, লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 29। সময় 11টা 45 মিনিট। মাথার উপর কাঠফাটা রোদ, ভাবসা গরমে অতিষ্ঠ জনপদ, খা খা তপ্ত রোদে ব্যস্ত জননগরী। তারপরও সবাই যার যার রুটিন অনুযায়ী নিজের কর্মসূচিতে ব্যস্ত। ভাবসা গরমটা যেন এতটুকু কারো কাছে ব্যাঘাত ঘটাতে পারছে না। জনপথের রাস্তাগুলো ঘন্টার পর ঘন্টায় জ্যামজট পাকিয়ে আছে, গাড়ি ঘোড়ার পেপু শব্দের অতিষ্ঠ মানবনগরী। দ্বিধা নেই কারো, বিরক্তিতা নিয়েই অতিষ্ঠতায় পেরিয়ে যথারীতি ফিরতে চায় নিজের গন্তব্যে। তাদের দলেরই একজন মায়া, সে অতিষ্ঠ মাঝেও ট্রাফিক জ্যামে বসে আছে। সে একা নয়, সঙ্গে সে হাতি হিসেবে হেনা খান ফিহা রয়েছে, গায়ে কলেজ ড্রেস পরিহিত, কারণ কলেজের পূর্বটা এখনও শেষ হয়নি। মায়া অধ্যয়ন পাঠ বহাল রয়েছে ক্লাসরুমে। ইতি ঘটল না ক্লাসের, তার কোনোক্ষণেই ক্লাস ভঙ্গ করে মায়াকে নিয়ে আসলো হেনা খান উর্দিত কলেজের প্রিন্সিপালকে বলে। হঠাৎ কিসের জন্য হেনা খান মায়াকে জরুরি তলবে কলেজ থেকে নিয়ে আসলো তাও ঠিকঠাক জানা নেই তার। তবে ফিহার কাছ থেকে এতটা জানতে পারলো হেনা খান নাকি তাদের দুজনকে এই অসময়ে মার্কেটে নিয়ে যাবেন। অনীহা করলো না মায়া, তবে কৌতূহল ছিল তীব্র। কেন হেনা খান এই অসময়ে কাঠফাটা রোদের মধ্যে তাদেরকে মার্কেটে নিয়ে যেতে চাচ্ছেন সেই বিষয়ে কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করেছিল মায়া। উত্তর দেয়নি হেনা খান, শুধু বলল কয়েকদিন ধরে মার্কেটে গিয়ে কেনাকাটা করা হয়নি ওনার, তাই শপিং করতে চাচ্ছেন বাস। আর প্রশ্ন করলো না মায়া, চুপচাপ থাকলো। এরই মধ্যে হেনা খান পুনরায় জানালো তার আগে আরাফ খানের অফিস প্রদর্শন যাবে। ঠিক প্রদর্শন না, বলতে গেলে হেনা খান নিজের স্বামী ও নাতির জন্য দুপুরের লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন। আরাফ খানের তথ্য অনুযায়ী আজকে হৃদ নিজের অফিস ছেড়ে একদিনের জন্য ওনার অফিসে বসবে খান গ্রুপের জরুরি ডিল সাইন করার জন্য। সেই অনুযায়ী এখন হৃদের অবস্থান আরাফ খানের অফিসের মিটিংয়ের কক্ষে। দুপুরের লাঞ্চ দুজন একসাথেই করবে, সেই সুবাদে হেনা খান তাদের জন্য ঝটপট হাতে রান্না করে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন স্বামীর অফিসে, সাথে যাচ্ছেন নিজেদের সবার খাবারও। অনেকদিন পর সবাই একসাথে দুপুরে লাঞ্চ করবে বলে খাওয়া দাওয়া সেরে ফিহা আর মায়াকে নিয়ে মার্কেটের উদ্দেশ্য যাবেন তিনি, এমনটা ধারণা ওনার। মায়ের অনুভূতি স্বাভাবিক, কোনো নড়াচড় নেই। হ্যাঁ, হৃদকে কালকের রাতের বিষয়টা নিয়ে ভয় করলেও নিজেকে নিরাপদ মনে করছে হেনা খানের পাশে পেয়ে। মায়ের ধারণা হৃদ আর যাই করুক না কেন অন্তত হেনা খানের সামনে ওকে কিছু করতে পারবে না সে। যদিও আঘাত করতে চায় তাহলে হেনা খান পাশে থাকবে হৃদ থেকে তাকে বাঁচানোর জন্য। মা নিশ্চিত মনে অনল বসে রইল স্বাভাবিক ভঙ্গিতে, গাড়ির কাজ বেঁধে তাকায় ব্যস্ত নগরীর দিকে। অনেকটা সময় নিয়ে অবশেষে পৌঁছায় আরাফ খানের অফিসের বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে। গাড়ি থেকে নেমে জমিনে দাঁড়াতেই মায়ের চোখের দৃষ্টি বাজল বিল্ডিংয়ের উপর শীর্ষের দিকে বড় বড় অক্ষরে লেখা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মায়া বুঝলো চোখের সামনে বিশাল বড় বিল্ডিংটাই আরাফ খানের অফিসালয়। কথা না বাড়িয়ে হেনা খানের পেছন পেছন যেতে লাগলো সে, টিফিন বক্স হাতে ড্রাইভারের সামনে হাঁটতে হাঁটতে তাদের।
মায়া স্বস্তির মনোনয়নে যেতে যেতে চারপাশে পার্কিং এরিয়াতে চোখ বুলায় নীরবে। চোখে পড়ল সারিবদ্ধভাবে জায়গায় জায়গায় কার বাইক দাঁড়ানো কোম্পানির এমপ্লয়ীদের। যথারীতি লিফটে করে হেনা খানের সাথে থার্ড ফ্লোরে উঠে মায়া। অসম্ভব সুন্দর মার্জিত স্কোয়ার সিস্টেম অফিসটিতে সবাই ব্যস্ততায় কাজ চালাচ্ছেন, যে যার মতো ডেস্কে বসে। জুতার গমগম শব্দে উপস্থিত কর্মীদের মনোযোগ টনক নাড়ল। মনোযোগ নেড়ে কৌতূহল দৃষ্টি স্থির হলো তিন মানবীর ওপর। তবে সবার দৃষ্টিকেন্দ্র বিন্দু হলো হেনা খান নয়, বরং মায়া আর ফিহা। হেনা খান কোম্পানির এমপ্লয়ীদের সাথে পূর্ব পরিচিত থাকায় এই মুহূর্তে সবার দৃষ্টিকেন্দ্রবিন্দু অনায়াসে মায়া আর ফিহা ছিল। কনফারেন্স রুম, গম্ভীর পরিবেশ, অন্ধকারত রুমটিতে এক টুকরো সাদা আলোয় আলোকিত চারপাশ। চোখের সামনে ঝলমলে সাদা পর্দায় একের পর এক স্লাইডস পরিবর্তিত হচ্ছে। সেই নিভৃত আলোয় অস্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকের গম্ভীর মনোভাব। ইয়াঙ্গার যুবকটি উপস্থিত সদস্যদের প্রজেক্টের ডিজাইন প্রেজেন্টেশন করছেন দক্ষ স্বরূপ। হৃদ তাদের মূল কেন্দ্রবিন্দু। মূলত এই প্রজেক্টটি দিয়েই তাদের অপূর্ণ উদ্দেশ্যগুলো পূর্ণ হবে, সেই মনোভাবে যুবকটি তার বাবার কোম্পানির হয়ে কাজ করছে। আজকে তার ফাইনাল ডেট। দীর্ঘদিন পূর্বেই ডেট ফিক্স করা হয়েছিল খান গ্রুপের সাথে, কিন্তু হৃদ খানের সান্নিধ্য পাচ্ছিল না বলেই প্রত্যেকটা ডেটই পেছানোর মূল কারণ। কাজে মার্জিত ভুল ত্রুটিও চায় না বলে গুরুত্ব দিয়ে একের পর এক প্রজেক্টের ডিটেইলস দেখাচ্ছে যুবক ছেলেটি নিজেই। থমথমে নিস্তার পরিবেশের কালো চেয়ারটিতে গা এলিয়ে আছে হৃদ। শুকনো চোখে মনোযোগ সহকারে স্ক্রিনে তাকিয়ে আছে দৃঢ় গম্ভীর বচনভঙ্গি চুপ। বাম হাতের কুনোই হাতে টেবিল ঠেকিয়ে ঠোঁটের ওপর রাখা, ডান হাতের কাচের কিউবল ধরা, যেটা থেকে থেকে নিজের কাছে কালো কাচের টেবিলের উপর রাউন্ড রাউন্ড ঘোরাচ্ছে হৃদ। তাতে শব্দ হচ্ছে গুমট গুমট, কিন্তু হৃদ সেদিকে মনোযোগী নয়। এতে করে নিস্তব্ধ পরিবেশে সামান্য গুমট শব্দও কানে ঝংকার তোলার নাই। বার কয়েক মনোযোগ নষ্ট হওয়ার প্রদর্শিত ছেলেটির তথাস্থ হয়ে নিজেকে সংযম করে পুনরায় নিজের কাজে মনোযোগী হয় সে। সেই সাথে উপস্থিত সদস্যরাও সামান্য শব্দটা নিষেধ করার জন্য কেউ মুখ খুলে বলছে না হৃদের ভয়ে। আরাফ খান বসা ঠিক হৃদের পাশের চেয়ারটিতে, ওনার দৃষ্টি স্থির সাদা পর্দার স্ক্রিনে। শব্দবিহীন থমথমে গম্ভীর পরিবেশে হঠাৎ মুখ খুলল হৃদ। গম্ভীর স্বরে বলল, মিটিং ইজ ওভার, ইউ ক্যান গো নাও। হৃদের গম্ভীর মুখের কথায় আলো জ্বলে উঠল তৎক্ষণাৎই অন্ধকার রুমটিতে। উপস্থিত সদস্যরা তাকালেন, বিষণ্ণয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন হৃদের গম্ভীর মুখের দিকে। ঘাবড়ে টেনশনের সহিত বলে উঠল যুবক ছেলেটির বাবা সৈয়দ সেন। কি বলছেন মিস্টার আব্রাহাম? প্রজেক্ট দেখানো শেষ হয়নি এখনো? তাহলে? হৃদ বিরক্তির চোখ তুলে তাকায় সামনে সৈয়দ সেনের দিকে। তার করা প্রশ্নটি পছন্দ হয়নি হৃদের। গম্ভীর মুখে হৃদ কিছু আওড়াবে তার আগে বেখিয়ালি চোখ পড়ে সামনের দেওয়ালে স্বচ্ছ কাচ ভেদ করে বাহিরে। সাদা কলেজ ড্রেস পরিহিত মায়া দুহাতে চকলেটের ঝুড়ি বুকের সাথে ঝাপটে ধরে হৃদের অফিসের কেবিন থেকে বের হচ্ছে সে। দেখেই বোঝাই যাচ্ছে চকলেটের ঝুড়ি ভরে হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছে মায়ার। বেতাল হাঁটার সাথে গাল ফুলিয়ে মুখ ভর্তি চকলেট চেয়ে সে। হৃদ যেন চমকালো মায়ের এই মুহূর্তে কলেজে নয়, বরং অফিসের মহলে দেখে। দ্রুততার সঙ্গে হাত ঘড়িটা দেখে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পুনরায় তাকায় মায়ের দিকে। হৃদ ভাবে, মেয়েটা কি পাগলাম করতে করতে অফিস অবধি চলে আসলো না একা একা? এমনটা তো হওয়ার কথা নয়। মেয়েটা চাইলেও তো কোথাও একা বের হতে পারার কথা না। সে সিকিউরিটি দিয়ে রেখেছে মেয়েটার পেছনে। তাছাড়া মেয়েটা কলেজ থেকে বের হওয়ার সময় তাকে কেউ ইনফর্ম করেনি কেন? হৃদের দৃষ্টি গাঢ় হয় বিরক্তি রেশ কাটিয়ে কঞ্চিত কপালে থাকায় মায়ের কর্মকাণ্ডের দিকে। হৃদের স্থির দৃষ্টির মধ্যে দিয়ে মায়া হাঁটতে হাঁটতে পুনরায় থেমে যায়। হঠাৎ কিছু একটা মনে পড়ার মতো ভেবে গোল গোল চোখ তাকালো চকলেটের ঝুড়ির দিকে। স্থির দৃষ্টি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উল্টো ঘুরে হাঁটা ধরলো পুনরায় হৃদের কেবিনের দিকে। হৃদ কপাল কুঁচকায়। মায়াকে পুনরায় নিজের রুমের দিকে যেতে দেখে তীক্ষ্ণতা চেয়ে যায় নিজের মাঝে। গলা খাকিয়ে সৈয়দ সেন হৃদের মনোযোগ আকর্ষণ করতে ভম্ম হতেই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় হৃদ। গম্ভীর মুখে সৈয়দ সেনকে উদ্দেশ্য করে বলে, নট ইন্টারেস্টেড ইউর প্রজেক্ট। দ্রুততার সঙ্গে সাদা পর্দার সামনে থেকে বলে উঠল সৈয়দ সেনের ছেলে জিহাদ সেন। মিস্টার খান, মিটিং শুরু হয়েছে মাত্র 10 মিনিট হয়েছে, তাহলে সম্পূর্ণ প্রজেক্টটা না দেখে কিভাবে ডিসিশন নিচ্ছেন আপনি? বিরক্তি ভাঁজ পড়ে হৃদের কপালে। স্বল্পজ্ঞানী মানুষ কোনো খালি তার পছন্দ নয়, অনেক কিছু ডিটেলসে বোঝাতে হয় এদের। সেই ফালতু সবসময় বহন করার মতো ধৈর্য তার নেই। যেখানে মেধা তালিকা ছোট, সেখানে এত বড় প্রজেক্ট কিভাবে সামলাবে সে? হৃদ বিরক্তিতে কটাক্ষ করে বলে উঠল ছেলেটাকে। সম্পূর্ণ খাবার খেয়ে তারপর খাবারের টেস্ট ধারণ বলাটা অর্থহীন ব্যক্তি নিরন্তর কাজ। ডিল পছন্দ হয়নি মানে রিজেক্ট। উদণ্ডিত জ্বলিত অগ্নিমাশাল মতো জ্বলে উঠল জিহাদ। অনেকটা দিনের কষ্ট পরিশ্রমের ফল আজকের প্রেজেন্টেশনে গড়ে তোলা তার। সেটা না দেখে সোজা রিজেক্ট করে দিচ্ছে হৃদ খান। এতটা অহংকার টাকার
প্রতিপত্তি ক্ষমতার, মানুষকে মানুষ, কষ্টকে কষ্ট বলে মনে হয় না তার। নিজেকে সংযম করতে না পেরে আংশিক তেতে উঠল যেন হৃদের সামনে। সেটাই কাল হয়ে দাঁড়ালো জিহাদের পরিবর্তী পদক্ষেপে। খানিকটা তেজ দেখালো হৃদকে, মুখ আহরিয়ে শক্ত মানি। আপনি মজা নিচ্ছেন মিস্টার খান? কোনো কিছু না দেখে সোজা রিজেক্ট করে দিচ্ছেন প্রজেক্টটা। আপনি জানেন কতটা কষ্ট করা হয়েছে এই প্রজেক্টের জন্য? নাচাবো কিউবা বলটি শক্তিতে যে হাতে চেপে ধরে নিজের হাতের বৃষ্টিতে রাগান্বিত চোখে দূরে তুলল জিহাদের দিকে, কুঞ্চিত কপালের সহিত তিক্ততা নিয়ে বলল, তো আমি কি করব? ফালতু প্রজেক্টের জন্য 300 কোটি তোর বাপ দিবে? নদীর তীরে বালুর উপর ফ্যাক্টরির জন্য 300 কোটি টাকা নয়, বরং 50 কোটি টাকার গিয়ে পড়বে। 500 কোটি টাকা দিয়ে পড়বে ফ্যাক্টরি তৈরির জন্য। বড় তার নিশ্চয়তা নাই, যে কোনো সময় প্লাবিত বন্যায় বালু ধুয়ে যেতে পারে নদীর পানির সাথে। ফ্যাক্টরির সাথে সাথে ফ্যাক্টরির মালও নদীর তলদেশে যাবে। তার ক্ষতিপূরণ কে দিবে? তোর বাপ। তোর 14 গোষ্ঠীর প্রপার্টি বিক্রি করেও আমার অর্ধ হাজার কোটি টাকার শোধ উঠবে না। তোর কি মনে হয় আমি গাছ কেটে ক্ষমতার আসনে বসে আছি? কিছু বুঝিস? পলিটিক্স তোর আমার কোম্পানির সাথে ডিল নয়, বরং আমার সাথে ডিল থাকতে চাস। তোর পেছনে একজন গ্যাংস্টারের হাত থাকলে অনায়াসেই নিজেদের বাকি ব্যবসাগুলো দেখতে পারবি। পলিটিক্স থেকে শুরু করে দেশের লোকজন, গুন্ডা পর্যন্ত তোর কোনো কাজে বাধা দিবে না আমার নামে। তোদের ডিল নয়, আমার ক্ষমতা চাই, তাই গলা নিচে। নয়তো গলা থাকবে না, কিন্তু তেজ দেখানোর জন্য তুই থাকবি না। হৃদকে রেগে যেতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসে আরাফ খান। সান্ত্বনার সরব কিছু বলতে যাবে তার আগে উত্তেজিত ভঙ্গিতে বলে ওঠে সৈয়দ, মিস্টার আব্রাহাম প্লিজ আমার ছেলের উপর রাগ করবেন না। আপনি যেমনটা ভেবেছেন তেমনটা নয়। আসলে ও এই প্রজেক্ট নিয়ে অনেক দিন ধরে পরিশ্রম করছে, তো তাই আপনার রিজেক্টের সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। প্লিজ আপনি রেগে যাবেন না। আমি ক্ষমা চাচ্ছি ওর হয়ে আপনার কাছে। বাবার কথা শুনলেন না জিহাদ? হৃদের বলা প্রতিটি কথাই সত্য, তাই বলে দমে গেল না হৃদের সম্মোহে। পুনরায় একই তেজ দেখিয়ে বলে উঠল হৃদের সামনে, ফালতু সব কারণ দেখাচ্ছেন মিস্টার খান। প্রজেক্ট রিজেক্ট করার যথাযথ কারণ এটা না। নদীর কাছে থাকলে যে বন্যা হবে এমনটাও নয়। আমি বলছি বন্যা হবে না, তখন আপনি কি এক্সকিউজ দেখাবেন প্রজেক্টটা সাইন করাতে? অন্যথায় আপনার ক্ষমতায় যদি আমার ব্যবসা করতে পারি তাহলে ক্ষতি কিসের? আপনার সাথে ডিল তো আছেই আমার। হৃদের রাগান্বিত দৃষ্টি মুহূর্তে শান্ত হয়। আস্তে করে নিজের হাতের কিউব বলটা টেবিলের উপর টেনে নিজের গায়ের শার্ট ঠিক করতে করতে শান্ত কণ্ঠে বলে ওঠে, তোর সাহসের তো তারিফ করতে হবে। আমার সাহায্য চাই, আবার আমাকে তেজ দেখাস? আচ্ছা চল, তোর ডিল ডান। সাইন করলাম তোর প্রজেক্টে। তার আগে ছোট একটি কাজ করবি। তোর বাপ ছেলে দুজন আমার। কাজটা আসিফ বুঝিয়ে দিবে তোদের। ওয়েট আসিফ, একটা দলিলনামা তৈরি কর। সেখানে শর্ত হিসেবে লিখবি স্বর্গীয় শ্রী সৈয়দ সেন ও তার ছেলে সৌতম কুমার জিহাদ সেন স্বেচ্ছায় খুশি মনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, প্রপার্টি, প্রজেক্ট সকল কিছু আমার নামে লিখে দিচ্ছেন, এবং তার বিনিময়ে আমি হৃদ খান এই প্রজেক্টে তার 500 কোটি শেয়ার দান করছি স্বর্গীয় শ্রী সৈয়দ সেন ও তার ছেলের নামে। হৃদের কথার প্রেক্ষিতে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে আসিফ, ভাই স্বর্গীয় কেন? সৈয়দ সেন তো এখনও বেঁচে আছেন। তাহলে ডিল সাইন করার পর হার্ট অ্যাটাকে মারা যাবে বেচারা, তাই আগেভাগে স্বর্গীয় লিখে রাখবি আর কি। হৃদের কথার ভয়ে আড়ষ্ট হয়ে যায় সৈয়দ। হৃদ সম্পর্কে তার ধারণা আছে এবং হৃদের পাওয়ারকেই কাজে লাগিয়ে নিজের ব্যবসা আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি, এটাও সত্য। কিন্তু ছেলের বোকামের জন্য সব কিছু হারাতে হবে এবার হৃদের হাতে। তাই ভয়ার্ত দৃষ্টিতে উত্তেজিত কণ্ঠে বারবার হৃদের কাছ থেকে ক্ষমা চাচ্ছেন তিনি। হৃদ শুনল না তার করা অনুরোধ বাণীগুলো। করা আদেশে আসিফকে বলে বের হয়ে যায় কনফারেন্স রুম থেকে। আরাফ খান হতভম্ব দৃষ্টিতে তৎক্ষণ হৃদের কঠোরতা দেখে। হৃদকে বের হয়ে যেতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ইশারায় সৈয়দ সেনকে আশ্বস্ত করে তিনিও হৃদের পেছন পেছন ছুটে যান। বাহিরে এসে হৃদের পেছন থেকে ডেকে বলে ওঠেন উনি, কি করছিস হৃদ? ডিল পছন্দ না হলে রিজেক্ট করে চলে আয়। অযথা আমাদের ভয় দেখাচ্ছিস কেন? হৃদ দাঁড়ালো না, শক্ত মুখে চোখ তাকে সামনের দিকে ধূপধাপ পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আই মিন ইট দাদা ভাই। আমি কোনো রোড সাইড গুন্ডা নয় যে ভয় দেখিয়ে ছেড়ে দিব। আমি ছেড়ে দিতে শিখিনি। তাছাড়া সহজে সবাইকে ছেড়ে দিলে হৃদ খান নামক কাউকে তারা ভয় পাবে না। মানুষের মন থেকে হৃদ খানের নামের ভয় কমে আসবে। নিজের ক্ষমতা বহাল রাখতে কিছু মানুষের বুলি পিষ্ট আমাদের হাতে থাকতেই হবে, এটা ধারণার ব্যাপার। ক্ষমতার আসনে ঠিক থাকতে হলে মানুষের মনে ভয় থাকাটা জরুরি। তার জন্য এসব সাধারণ ব্যাপার দাদা ভাই। আরাফ খান নাউশ হলেন হৃদের বচনভঙ্গিতে। হৃদের এমন বেপরোয়ার জীবন মোটেও পছন্দ না ওনার। তাই উনি অনেক চেষ্টা করেও হৃদকে ফেরাতে পারেননি এই জীবন থেকে, বরং উল্টো হয়েছে। হৃদ নিজেই পরিবারের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে তিনি এখন চুপ থাকেন, হৃদকে কিছু বলে না। নিরাশ হয়ে অসন্তুষ্ট ভঙ্গিতে আবারও বলল আরাফ খান,
হৃদ, এমনটা যাতে না হয়। নিজের পরিবার হারিয়ে ফেললি, নিজের প্রিয় জিনিসটাও তোর ক্ষমতার অতলে হারিয়ে গেল চিরতরে। প্রিয়জন ছাড়া, পরিবার ছাড়া থাকতে পারবি তো শুধু ক্ষমতার দাপটে? হৃদ উত্তর করল না আরাফ খানের পরপর প্রশ্নে। মোট কথা, হৃদ তার প্রশ্নগুলোই পছন্দ হয়নি। বিরক্তির হাজ কপালে ফেলে চলে যায় নিজের কেবিনের দিকে। আরাফ খান হতাশ দৃষ্টি আওড়ায় হৃদের যাওয়ার দিকে। নীরবে দীর্ঘশ্বাস ফেলে তিনিও নিজের কেবিনে ঢুকে যান পরপরই। কেবিনের দরজা টেনে রুমে প্রবেশ করতেই খানিকটা চমকে ওঠে হৃদ। বিরক্তি ভাঁজ পড়া কপালটা মুহূর্তেই শীতল হয়ে যায় সামনের দৃশ্য দেখে। এতক্ষণ যাবৎ বিগড়ে যাওয়া মেজাজটাও চটিয়ে শান্ত হয়ে আসে মায়াকে দেখে। যতটা তিক্ত ছিল তখন কনফারেন্স রুম, ততটাই নরম শীতল হয়ে আসে মায়াকে দেখে। সে দেখেছিল মায়াকে নিজের কেবিনে চকলেটের ঝুড়ি দুহাতে ঝাপটে ধরে ঢুকতে। হৃদ আসতে চেয়েছিল তখন, কিন্তু উটকো কথোপকথনের কারণে মাথা থেকে ছুটে গিয়েছিল মেয়েটির তার কেবিনে ঢুকেছে। হৃদ হালকা ঘাড় বাঁকা করে উকি মেরে দেখে মায়া চকলেটের ঝুড়ি নিয়ে কি করছে। বুঝতে পারে মায়া চকলেটের নিজের অ্যাপ্রনের দুই পকেটে ঢুকাচ্ছে, যতটা পারছে ততটা। মায়াকে দেখে বোঝাই যাচ্ছে সে এই মুহূর্তে চকলেট চুরি করার মহাব্যস্ত, যার কারণে হৃদের আগমনও টের পায়নি সে। হৃদ আস্তে করে রুমের দরজায় লক করে দেয় ভেতর থেকে। পকেটে দুহাত গুজিয়ে দরজার সামনে হেলিয়ে দাঁড়ায়। মনোযোগ সহকারে দেখতে থাকে মার চুপিসারে চুরি করা কর্মকাণ্ড। সময় নিয়ে হৃদের আনা সুস্বাদু চকলেটগুলো মায়ের নিজের জায়গায় জায়গায় অ্যাপ্রনের পকেটগুলোতে ঠেসে ঠেসে উঁচু করে চকলেট ঢুকিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ছোট ছোট হাত দুটোতে একত্র করে যতগুলো সম্ভব চকলেট নিয়ে বুকের সাথে চেপে ধরে পড়ে যাওয়ার ভয়ে ধীরে গতিতে সামনের দিকে ঘুরে দাঁড়ায় মায়া। ব্যস্ততার দুগাল উঁচু করে এখনও মুখ ভর্তি চকলেট চেবোচ্ছে সে। হৃদকে দেখল না মায়া, দৃষ্টি স্থির নিজের বুকের দুহাত চেপে ধরা চকলেটগুলোর উপর। ধীর পায়ে দু কদম এগোতেই কানে আসলো হৃদের কণ্ঠ। মায়া চমকালো, ভরকালো, হতভম্ব হলো সামনে তাকাতেই। চোখ পড়ল হৃদের নির্বাক ভঙ্গি। কি ম্যাডাম, চুরি করা শেষ? মুখ ভর্তি চকলেট নিয়ে চোয়াল ঝুলে চায় মায়ার। চিবানো বন্ধ করে হা হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে। চোখে মুখে আতঙ্কিতভাবে চুরি করে ধরা পড়ার ভয়। নীরবে চুরি করতে গিয়েও ধরা পড়ে যাবে হৃদের সামনে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না মায়া। কেক আর চকলেটগুলো তাও জানা নেই মায়ার। হাঁটতে হাঁটতে ভুলবশত চলে আসে এই রুমে। ভাগ্যক্রমে রুমে এসে চকলেটের ঝুড়ি দেখে ফেলে। ঝুড়িতে বড় বড় অক্ষরে মায়া নিজের নামটা দেখে প্রথমে মনে করে এই ঝুড়ি ভরা চকলেট তার জন্য এনেছেন আরাফ খান। তাই কোনো দিকে বিবেচনা না করে ঝুড়ির প্যাকেট ছিঁড়ে খেতে শুরু করে। কিছুটা খাওয়ার পর নিজের মনে করে ঝুড়িটা সাথে করে নিয়েও গিয়েছিল সে। মধ্য রাস্তা থেকে ফিরে আসলো এই ভেবে যদি এটি তার দাদা জানে না হয় অন্য কারো হয়তো, তাহলে নিশ্চয়ই চার চকলেট সে না পেয়ে মন খারাপে কান্না করে বসবে মায়ের মতো করে। তাই মায়া দয়ালু মনে পুনরায় ফিরে এসে জায়গায় রেখে দিল ঠিকই, কিন্তু নিজের মনে বেশ কিছু চকলেট চুরি করে নিল যতটা, মায়ের হাতে পকেটে মুখে নিচ্ছে ততটা। কিন্তু অপ্রত্যাশিতভাবে হৃদের আগমন ঘটায় ধরা পড়ে গেল সে। হৃদ মায়াকে চোয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েক কদম এগিয়ে এসে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে উপর নিচ থেকে পর্যন্ত পরখ করে ভ্রু কুঁচকে বলে উঠল, দিনে দুপুরে ডাকাতি, তাও আবার আমার চকলেটের ওপর। সাংঘাতিক চোর তো আপনি ম্যাডাম। মায়ার চুরিকৃত চকলেটের মালিক হৃদ। নামটা শুনে মুহূর্তেই চোখ যেন গোটা থেকে বের হয়ে আসার উপক্রম মায়ার। ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন হৃদ ভাইয়াকে কীভাবে বুঝাবে সে? তার জীবনে যত ভুল আছে সব কেন হৃদ ভাইয়ের সামনেই হয়, অন্য কারোর সাথে কেন হয় না? মায়ের একরাশ কষ্ট ভরাক্রান্ত জর্জরিত হলো ভাবল, তার হৃদ ভাই নিশ্চয়ই তাকে ভুলন্তর কন্যা ভেবেছে, নয়তো ভুলন্ত চোর। নিজের ভাবনায় কষ্ট লাগলো মায়ার। ভয়ভীত চোখ তুলে তাকালো হৃদের কুচকানো চোখের দিকে। মুখের চকলেট চিবোলো ধীরে ধীরে। কি বলবে হৃদকে ভেবে পেল না। মুখের ভাষা যেন হারিয়ে গেল গলায়। অস্থির চোখ দুটো হৃদের থেকে সরিয়ে এক পলক দেখে নিল নিজের হাতের চকলেটগুলো মায়া। কিছু একটা ভেবে নিল মনে মনে। নিজের ভাবনায় চট করে চক্ষু তুলে তাকায় হৃদের দিকে। ততক্ষণিক সাবধানে আস্তে করে এগিয়ে দেয় নিজের হাতের চকলেটগুলো হৃদকে। হৃদ বুঝল না মায়ের মনোভাব। কপাল কুঁচকে তাকায় মায়ের দিকে। মায়া হৃদের কুচকানো কপালের ভাব দেখে ইশারায় বোঝায় চকলেটগুলো নিতে। যথারীতি হৃদ দুহাত মেলে ধরতেই মায়া নিজের হাতের সকল চকলেট ঢেলে দেয় একত্রিত দুহাতে ভাজে। একে একে মায়া নিজের অ্যাপ্রনের পকেটে হাত ঢুকিয়ে চকলেট বের করে রাখে হৃদের দুহাতের ভাজে। সম্পূর্ণ চকলেট হৃদকে ফিরিয়ে দিতে দিতে মুখের খাওয়া চকলেটগুলো শেষ হয়ে যায় মায়া। হৃদের হাতে চকলেটগুলো তুলে দিয়ে অপরাধী গলায় আস্তে করে বলে উঠল, আমি চুরি করিনি। কপাল কুঁচকে এক পলক চকলেটগুলো দেখে নিল হৃদ। মায়াকে উদ্দেশ্য করে বলে, প্রবরটা এমন হয়ে গেল না যে চোর বলেছে আমি রাতে চুরি করব না, আপনি দরজা জানালা খুলে ঘুমান। মায়া হাঁসফাঁস করল। নিজের সাফায়ে মিথ্যা বলে উঠল হৃদকে।
সত্যি বলছি, চুরি করিনি আমি, শুধু চকলেটের ঝুড়িটা নিচে পড়েছিল তাই আমি উঠে রেখেছিলাম। পরে ভাবলাম আমি চলে যাওয়ার পর যদি অন্য কেউ চকলেট চুরি করে ফেলে, তাই নিজের সাথে করে নিয়ে যাচ্ছিলাম সেফ রাখার জন্য। মায়ের কথায় একটা ভ্রু উঁচু পাশে ঝুড়িটা দেখে নেয় হৃদ। আচ্ছা, তার জন্যই বুঝি ঝুড়ি ছিঁড়ে মুখে আর পকেটে রেখে চকলেটের হেফাজত করছিলেন আপনি? পুনরায় যুক্তি দেখিয়ে বলল মায়া। ঝুড়িটার ওজন ছিল অনেক, নিতে কষ্ট হচ্ছিল, তাই আমার একটু করে প্যাকেট ছিঁড়ে চকলেটগুলো পকেটে রেখেছিলাম সেফ রাখার জন্য। আচ্ছা, কিন্তু ঝুড়ির হাল বেহাল দেখা তো মনে হচ্ছে না আপনি একটু করে ছিঁড়েছেন ম্যাডাম। আর চোখে তাকায় মায়ার পাশের টেবিলের দিকে। ঝুড়ি হাতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে চকলেট পড়ে থাকতে দেখে ছোট্ট ঠোঁটলটাই মুহূর্তেই হৃদের সামনে না বোঝার ধান ধরে ইনোসেন্ট চেহারাই বলল, আমি একটু করেই ছিঁড়েছিলাম, বাকি প্যাকেটটা কিভাবে ছিল কি আমি কি জানি? সেটাই তো, নিশ্চয়ই চকলেটগুলোর হাত পা ছিল, তার জন্যই নিজেই লাফাতে লাফাতে ঝুড়ির প্যাকেট ছিঁড়ে বের হয়ে গেছে, তাই না? আগের নয় ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি? আহ ম্যাডাম, আপনি আর আমার যুক্তি দুটোই অসাধারণ। তাই চোরকে মনে ধরেছে আমার, আপনাকে বাঁধিয়ে ফ্রেম করে দেওয়ালে টাঙিয়ে রাখবো। আজকাল এমন সুন্দরী ইনোসেন্ট চোর পাওয়া বিরল। আমি পাইছি, তাই হাতছাড়া করা যাবে না মোটেও। আতঙ্কিত চোখ মেলে তাকায় মায়া। ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায় হৃদের সামনে। নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে বলল মায়া, আমি কি ইচ্ছে করে চুরি করতে চাইনি তো। চকলেটের ঝুড়িতে আমার নাম ছিল, তাই নিজের মনে করে নিয়েছি। বিশ্বাস না করলে দেখুন চকলেটের ঝুড়িতে আমার নাম লেখা দেখুন। হৃদ স্বীকার উক্তিতে বলল, জি, এটাই আমার শ্বশুরের মেয়ের নাম। মায়ার ভয় বাড়ল, বুঝতে পারলো ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন হৃদ ভাইয়ের থাপ্পড়ও খেতে হবে ফ্রিতে। হৃদের শক্ত হাতে থাপ্পড়গুলো মনে করতে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের দুগাল থেকে নেয় দুহাতে বাঁচার জন্য। আর হৃদের সামনে থমথমে ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে অপরাধী গলায় হৃদকে বলে ওঠে, নামে নামে জনে টানে দাদি বলে, তাই নামে নামে জমে টানতে পারলে নামে নামে চকলেটও টানে ভাইয়া। আপনার গার্লফ্রেন্ডের নামের সাথে আমার নাম মিল আছে, তাই আমিও এই চকলেটের অর্ধেক ভাগ পাই ভাইয়া। মায়ের মুখে পরপর ভাইয়া ডাকটা পছন্দ হলো না হৃদের। বিরক্তি বেড়ে সেই সাথে বাড়ে রাগও। নিষেধ করার পরও মেয়েটা আগ বাড়িয়ে ভাইয়া ডাকা মোটেও পছন্দ হয়নি তার। তাই তপ্ত মেজাজে দেখিয়ে মায়াকে বলে উঠল তৎক্ষণাৎ হৃদ, এই মেয়ে, বারবার ভাইয়া ডাকবা না। তোমার কোনো ভাইয়া টাইয়া হয় না আমি। সম্পর্ক সূত্রে স্বামী ডাকবা, নয়তো না। হৃদের রাগান্বিত কথায় চুপছে যায় মায়া। কোনোরূপ বাক্য না বয়ে নীরবে মাথা দুলিয়ে সম্মতি জানায় হৃদকে। মায়ের সম্মতি বুঝে মুহূর্তেই শান্ত হয় হৃদ। কিন্তু মায়ের পূর্বের কথা রেশ টেনে পুনরায় বলে ওঠে, বুঝিয়েন কিন্তু ম্যাডাম, চকলেটের অর্ধেক ভাগ নেওয়ার মানে আমার গার্লফ্রেন্ডের অর্ধেক ভাগ নেওয়া, মানে আমার গার্লফ্রেন্ডের অর্ধেক অধিকার। এখন আমার গার্লফ্রেন্ড আমার সাথে যা করে আপনি কিন্তু তাই করবেন আমার সাথে। না করা যাবে না কিন্তু। কি পারবেন তো করতে? মায়া হৃদের কথার অর্থ বুঝলো কি না বুঝলো না তা ধারণা নেই হৃদের। তারপরও মায়া নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায় হৃদকে, অর্থাৎ সে পারবে। হৃদ বাঁকা হেসে মূলত চকলেটগুলো হৃদ মায়ের জন্য আনিয়েছিল। সকালে মায়া চকলেট খাওয়ার জন্য বায়না করেছিল হেনা খানের কাছে। হৃদ শুনেছিল সেটা। চকলেটগুলো এমনিতেই হৃদ এখন বাসায় পাঠাতো আসিফকে দিয়ে মায়ের জন্য, কিন্তু তার আগেই মায়ের নিজে চকলেট অবধি পৌঁছে গেছে। হৃদের তিক্ততা মনটা শীতল হয় যখন মায়ের চকলেটে মাখো মাখো মুখখানা দেখে। মনে হয় এই নারীতেই তার সকল ক্লান্তির অবসান। এই মেয়ের পাগলামোতে কেটে যাবে দিনের পর দিন তার। হৃদ দু কদম এগিয়ে গিয়ে হাতের চকলেটগুলো পুনরায় ঝুড়িতে রেখে লাফিয়ে উঠে বসে টেবিলের উপর। হাতে ইশারায় মায়াকে ডেকে নিজের কাছে, এদিকে আসো। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 30। হৃদ দু কদম এগিয়ে গিয়ে হাতের চকলেটগুলো পুনরায় ঝুড়িতে রেখে লাফিয়ে উঠে বসে টেবিলের ওপর। হাতের ইশারায় মায়াকে ডেকে নিজের কাছে, এদিকে আসো। মায়া ধীর পায়ে এগিয়ে যায় হৃদের সামনে। দৃষ্টি নত করে তাকায় খালি ফ্লোরের দিকে। হৃদ শীতল গম্ভীর দৃষ্টিতে পরোক্ষ করে নিল মায়াকে। তপ্ত রোদের হালকা লাল হয়ে যাওয়া মায়ের চেহারাটাই চোখ বুলালো এক দৃষ্টিতে। ঘোর লাগা কণ্ঠে বলল, কার সাথে এসেছো? দৃষ্টি নত রেখে মিনমিন গলায় বলল, দাদির সাথে। হৃদ মায়ের নত চোখের পাপড়িতে নিজের চোখ বুলালো। মায়ের চোখের ঘন কালো পাপড়িগুলো মোহিত করলো হৃদকে। হৃদ এক দৃষ্টিতে তাকায় মায়ের মৃদু কম্পিত চোখের পাতায়। হৃদের বেসামাল দৃষ্টি আওড়ায় মায়ের গোলাপে উষ্ঠদয়ে। পাষাণ্ড বুক যেন কেঁপে উঠল হৃদের। মনে জাগ্রত হলো অপ্রত্যাশিত এক ইচ্ছা। দৃষ্টি গভীরতা বাড়ল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইল মায়ের উষ্ঠদয়ে লেগে থাকা অবশিষ্ট চকলেটের উপর। কি ভেবে মুহূর্তে গুটিয়ে নিল নিজের সেই হাতটা। মায়ের থেকে নিজের দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। অস্থির অবস্থায় চট করে নিজের চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে বার কয়েক নিঃশ্বাস টেনে হৃদ নিজেকে শান্ত করার পুনরায় তাকে মায়ের দিকে বক্স থেকে টিস্যু নিয়ে এগিয়ে দেয় মায়ের দিকে। শান্ত কণ্ঠে বলে,
ঠোঁট পরিষ্কার করে নাও, চকলেট লেগে আছে। মায়া হাত বাড়িয়ে টিস্যু নিল হৃদের থেকে, কিন্তু রুমের কোথাও আয়না চোখে না পড়ায় খানিকটা হাঁসফাঁস করলো। টিস্যু হাতে এদিক ওদিক তাকালো, সন্ধানী চোখে দুটো আয়না দেখতে না মেলায় আর চোখে তাকালো হৃদের দিকে। চোখ মিলল দুজনের। মায়া তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল হৃদকে, আয়না তোমার পেছনে। মায়ের কথা বাড়ালো না, বাধ্যকন্যার নয় হৃদের সামনে কথা অনুযায়ী ঘুরিয়ে নিজের মুখ পরিষ্কার করে নিল। সামনে ঘুরে দাঁড়াতেই হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলল, চকলেটগুলো খেতে ভালো লেগেছে? মায়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, হুম। হৃদের ভালো লাগলো কথাটা। মায়ের উত্তরটা শুনে মোহিত কণ্ঠে বলল, তোমার জন্যই ছিল, যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবে কেমন? তোমার জন্য ছিল কথাটি মায়ার কর্ণধার হলো। মায়াকে চমকালো হৃদের তোমার জন্য ছিল কথাটিতে। হ্যাঁ, ভীষণ চমকালো। ধাতস্থ হলো মায়ের মনের সুপ্ত অনুভূতিগুলো। সেই সাথে মায়ের মাথায় জাগ্রত হলো অবাধ্য চিন্তাগুলো। চকলেটগুলো কি তাহলে তার জন্যই হৃদ ভাইয়া এনেছিল এখানে? তার হৃদ ভাইয়া তো নিজের আপনজন ছাড়া অন্য কাউকে কিছু দেয় না। সে তো বিগত 2 বছরে দেখেনি হৃদ ভাইয়া কাউকে কিছু দিতে। তবে দাদা দাদি হৃদ ভাইয়ার নাকি দাদা দাদির সব খরচ বহন করে, গিফটও দেয়। কিন্তু হৃদ ভাইয়ার একান্ত ব্যক্তিগত আপনজনদের, যাদের হৃদ ভাইয়ার নিজের ব্যক্তিগত মানুষ বলে মনে করে, তাদের ছাড়া তিনি কাউকে এক টুকরো সুতাও গিফট করেন না, সেটাও দাদি বলে। কিন্তু তার হৃদ ভাইয়া পুনরায় চকলেটের ঝুড়ি গিফট করলো। প্রশ্ন জাগলো, তাহলে কি সে হৃদ ভাইয়ার একান্ত ব্যক্তিগত মানুষ হয়, হৃদ ভাইয়ার প্রিয় আপনজন? মায়া চমকালো নিজের চিন্তায়, বিস্মিত কণ্ঠে পরপর প্রশ্ন করে বলল, আমার জন্য আপনি এনেছেন? কিন্তু আপনি তো প্রিয় মানুষ ছাড়া কাউকে কিছু দেন না, তাহলে আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ উত্তর দিল না মায়াকে। আগের নয় শীতল ভঙ্গিতে হালকা ঝুঁকে মায়ের মুখে আলতো ফু দিল। মায়া কেঁপে উঠল যেন। তৎক্ষণাৎ দু হাতের অ্যাপ্রন দুপাশে আঁকড়ে ধরল। কম্পিত চোখের পাতা বন্ধ করে নিল হিচকে। হৃদ শীতল দৃষ্টিতে তাকিয়ে দেখল মায়ের মৃদু ছটফট। প্রসঙ্গ পাল্টে নিজের মতো করে প্রশ্ন করল মায়াকে। ঠান্ডা সতেজ নির্ভর গলায় বলল হৃদ, কলেজ থেকে এখানে এসেছো কেন? হৃদে প্রসঙ্গ পাল্টাতে দেখে চোখ পিটপিট করে তাকায় মায়া। মায়ের অশান্ত দৃষ্টি মিলল হৃদের শীতল দৃষ্টিতে। হৃদের দৃষ্টি গভীরতা সাথে বেশিক্ষণ তাকিয়ে থাকতে সক্ষম হলো না মায়া। অস্থির ভঙ্গিতে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় উত্তরে বলল, দাদি নিয়ে এসেছে কলেজ থেকে, বলল মার্কেটে যাবেন তিনি আমাকে নিয়ে। হৃদ খানিকটা কপাল কুঁচকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই অসময়ে মার্কেট? হৃদের কুঞ্চিত ললাটে ভাঁজগুলো মুহূর্তেই মিলে গেল ললাটেই। নিজের তীক্ষ্ণ কণ্ঠে খাদে নামিয়ে শান্ত স্বরে বলল, কিছু লাগবে তোমার? অসম্মতিতে মাথা নড়ালো মায়া, মিহি কণ্ঠে বলল, না। অধিকার বোধ নিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করল হৃদ, আমার লাগবে, নিয়ে আসতে পারবে তুমি? চোখ তুলে সামনে তাকালো মায়া। সাথে সাথে চোখের দেখা মিলল হৃদের শীতল গম্ভীর দৃষ্টিতে। 2 সেকেন্ডের মধ্যে পুনরায় দৃষ্টি নত করে অসম্মতি প্রকাশ করলো হৃদের সামনে। বলল, আমি বুঝবো না, দাদি বুঝবে। আপনি দাদিকে বলুন নিয়ে আসবে আপনার জন্য। অসন্তুষ্ট গলা ছাড়ল হৃদ। দীর্ঘ গলায় বলল, তুমি ছাড়া কেউ বুঝবে না আমারটা। দাদিকে দিয়েও হবে না আমার তুমি ছাড়া। আমার তোমাকেই লাগবে, তাই তোমাকেই আনতে হবে আমার জন্য। মায়া খানিকটা ইতস্তত বোধ করলো। আজ পর্যন্ত সে নিজের জন্য সুতাও কিনেনি পছন্দ করে, সেখানে এত বড় দায়িত্ব দিচ্ছে হৃদ। কী করে কী কিনে আনতে হবে তাও জানে না সে। কিন্তু বারবার হৃদের সম্মোহে না করাটা মায়ের মনে ভয় সঞ্চয় করছে। যদি হৃদ রেগে যায় তো? মায়া ভয়ে হাঁসফাঁস করলো কিছুটা, তবে সম্মতি জানালো তার মধ্যেই বলল, বলুন কি আনতে হবে আপনার জন্য? হৃদ পুনরায় হালকা ঝুঁকে পড়ল মায়ের দিকে। মায়ের ধাতস্থ হয়ে চমকালো, ভরকালো ততস্থ চোখে তাকাতেই হৃদ মোহিত গলায় বলল, হৃদ, এমন কিছু যা স্মরণে থাকবে তুমি কি পারবে আনতে? মায়ের তটস্থ চোখগুলোতে বিষণ্ণ খেলা করলো গাঢ়ভাবে। হৃদের স্মরণে মায়াকে রাখতে চাওয়াটা ভীষণ ধাতস্থ করলো মায়াকে। গ্যাপে পড়ে যাওয়ার প্রশ্নগুলো পুনরায় করলো হৃদের মায়াকে। চমকিত মনে বলল, আপনি কি আমার প্রিয় বাতিল বউ স্বামী? আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ হালকা নড়ে চড়ে সোজা হয়ে বসলো। মায়া বরাবর একই প্রশ্ন করে অপদস্থ হলো, তাই বিরক্তি টানলো মুখে। মুহূর্তে চোখের শীতলতা কাটিয়ে তিক্ততা চড়ালো চোখে মুখে। তপ্ত মেজাজ দেখিয়ে বলে উঠল, কেন প্রিয় বউটো নও তুমি আমার, প্রচণ্ড অপ্রিয় অপছন্দ মানুষ তুমি আমার, বুঝেছ? হৃদের হঠাৎ রূপ পরিবর্তনের কারণটা ধরতে পারল না মায়া। অসহায় দৃষ্টিতে হৃদের কথার সম্মতি জানালো মাথা নাড়িয়ে। চুপ থাকলো সে। কিন্তু হৃদের রূপ পরিবর্তনের সাথে সাথে কথার ধরনটাও দৃষ্টি সবই বদলালো তৎক্ষণাৎ। মায়া বুঝলো না কিছু, তবে হৃদের চোখের শীতলতা কাটিয়ে দুষ্টামি খেলা করলো আংশিক সয়ে সয়ে। আবারও মায়াকে বলল হৃদ, আচ্ছা শুনলাম আপনি নাকি আমার 10টা বাচ্চার প্ল্যানিং করছেন ম্যাডাম, আমার টাকা মেরে খাওয়ার ধান্দায়?
কথাটা কি সত্যি? হুম? ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তে চমকালো মায়া। রাতে মায়ের বলা কথাগুলো যা হৃদ শুনেছিল সেটা এতক্ষণ যাবৎ ভুলে বসেছিল মায়া। কিন্তু হৃদের বলাতে পুনরায় স্মৃতিচারণ হলো, সেই সাথে ভয়ার্ত হলো আখিচরণ। শুকনো ঢোক গিলে পালানোর ধান্দা হলো মুহূর্তেই। ভয়ার্ত চোখ দুটো হৃদের থেকে লুকানোর চেষ্টায় মায়া এদিক সেদিক তাকালো নত হয়ে। হৃদের গাঢ় তীক্ষ্ণ দৃষ্টি মায়ের কর্মকাণ্ডের দিকে। কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে যেতে চায় মায়া, কিন্তু ভাগ্য সহায় হওয়ার মুহূর্তে আটকা পড়ল হৃদের ঝুলন্ত পা দুটোর বাজের মাঝে। মায়া হৃদের সামনে নিকটবর্তী দাঁড়িয়ে থাকায় খুব সহজেই হৃদ নিজের দুপা দিয়ে মায়াকে চাপটে নেয়। হতভম্ব মায়া সতর্পণে ফেরার আগেই হৃদ নিয়ে পা দিয়ে মায়াকে টেনে নিজের উপর ফেলল। হৃদ আকস্মিক ঘটনায় মায়ের তাল সামলাতে না পেরে উপর হয়ে পড়তে চায় হৃদের বুকে, কিন্তু পারল না। তার আগে হৃদ নিজে পেছন দিকে ঝুঁকে পড়ে থামিয়ে দেয় মায়াকে। নিজের পায়ের বন্ধনীতে মায়াকে আটকিয়ে রেখে গাঢ় নিষিদ্ধ কণ্ঠে বলে উঠল, ডন্ট, ছোঁয়া যাবে না আমাকে। তৎক্ষণাৎ ভয়ার্ত ফিরল মায়া, নিজেকে গজিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তবে হৃদের পায়ের বন্ধনী থেকে মুক্তি পেল না। মায়ের মাথা ঘুরিয়ে নিচে তাকায়। নিজের চারপাশে হৃদের পায়ের বন্ধনী খেলল ভয়ার্ত চোখে। হৃদ আগের নাই অনড়, মায়াকে পা দিয়ে চেপে ধরে বসে আছে। মায়ের ভয়ার্ত দৃষ্টি বিলায় হৃদের বদলতি চেহারার দিকে। হৃদ মায়ের দৃষ্টি পরোয়া না করে সোজা হয়ে বসতে বসতে নিচে ধাঁচে বলল, একদম ছোঁয়ার চেষ্টা করবে না আমাকে। ছোঁয়াছুঁই পর্বটা আপাতত স্টপে আছে। যেদিন আমার ছোঁয়ার তোমার ব্যথা বা অসহ্য লাগবে না, সহ্য করতে পারবে, সেদিন ছুঁয়ে দিব তোমাকে, তার আগে নয়। মায়া চোখ তুলল, করুণ দৃষ্টিতে তাকায় হৃদের দিকে। বুঝতে পারে হৃদ সেদিন রাতের বিষয়টা এখনো মনে ধরে রেখেছে। হয়তো কষ্ট পেয়েছিল সেদিন রাতে তার করা আচরণে। মায়া কিছু বলল না, চুপ থাকলো। হৃদ পুনরায় বলে উঠল, তো যা বলেছিলাম, আমার 10টা বাচ্চাকে নিয়ে প্ল্যানিংটা সে লেগেছে, যাকে বলে মনে ধরেছে ভীষণ। কিন্তু পয়েন্ট হলো, আমার যতদিন না 10টা বাচ্চা হওয়া শেষ হচ্ছে ততদিন অবধি আমি আপনার টাকা মেরে খাবো। অর্থাৎ আমার সামনে সমান 10টা বাচ্চা না হওয়া অবধি প্রতি মাসে আপনি আমাকে আমার প্রতিটা বাচ্চার জন্য ট্যাক্স দিতে হবে। আমার সমান 10টা বাচ্চা হওয়ার পর না হয় আমি দিব আপনাকে। আমি ব্যবসায়িক মানুষ, তাই হিসাব নিকাশ করলাম। আপনি আমার থেকে টাকা মেরে খাওয়ার ধান্দায় থাকলে আমি কেন আপনার টাকা মেরে খেতে পারবো না? আপনি তো আমার থেকে দ্বিগুণ অর্থবান ব্যক্তি, তাহলে আপনাকে ছেড়ে দিয়ে লাভ আছে? লাভ নেই তো। হৃদের যুক্তিতে হতবুদ্ধ মায়া বিষণ্ণ অবাক হয়ে সঙ্গে সঙ্গে বলল, আমি বড়লোক? পুনরায় মুখ যুক্তি দেখিয়ে বলল হৃদ, অবশ্যই আপনি বড়লোক মানুষ। আপনার স্বামী বড়লোক, আপনার দাদা শ্বশুর দাদি শাশুড়ি বড়লোক, সাথে আপনার মা বাবা ভাই বোন সব মিলিয়ে বড়লোক। সব বড়লোকের মধ্যে বড়লোকই হলেন আপনি, কারণ সবার জয়েন্ট টাকা থেকে আসে আপনার হাতে। প্রতিটা মানুষই টাকা দেয় আপনাকে, তাহলে আপনি গরিব কোথায়? আপনি তো আমার থেকে দ্বিগুণ বড়লোক। আর বড়লোকই মানুষের টাকা মেরে খাওয়া ফরজ কাজ। দিন দিন টাকা বের করুন, যা পকেটে আছে তা বের করুন দ্রুত, নয়তো আমার ট্যাক্স না দেওয়ার দায়ে আপনাকে আমি বেঁধে রাখবে আমার টেবিলের কোনায়। বুঝিয়েছেন আপনি? দিন এবার। মায়া হৃদ হাত পাতলো মায়ের সামনে, কিন্তু তৎক্ষণিক কিছু মনে পড়তেই ভুল শুধালো হৃদ। পুনরায় বলে উঠল, আরেকটা কথা, বাচ্চাগুলো কিন্তু আমার হবে না, আমার বইয়ের হবে ইনশাল্লাহ। দোয়া করবেন কিন্তু, কেমন যেন তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাগুলো আমার বইয়ের। মায়া কি বুঝলো হৃদের দেখানো হিসাব নিকাশ, নাকি বুঝলো হৃদের অনাগত বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাওয়ার ইঙ্গিতটা? তবে এতটা বুঝলো সে হৃদের থেকে আসলে দ্বিগুণ বড়লোক মানুষ। সবাই তো তাকে টাকা দেয় হাত খরচ করার জন্য, কিন্তু তার হৃদ ভাইয়াকে কি কেউ টাকা দেয় মায়ের মতো করে? মায়ের খালি মস্তিষ্কের কথাগুলো আওড়ানোর মধ্যে দিয়ে পুনরায় তাড়া দিল হৃদ। মায়ের ভয়ার্ত হলো ভীষণ। শুকনো ঢোক গিলে ভয়ার্ত চোখ মিলল হৃদের সঙ্গে সঙ্গে হৃদের চোখের ইশারায় মায়াকে টাকা বের করতে বলল। মায়া আড়ষ্ট হয়ে জড়সড় হয়ে ঢুকালো নিজের অ্যাপ্রনের পকেটে। একটা পকেট খালি থাকলেও অন্য পকেট থেকে 27 টাকা বের করলো, গলার আইডি কার্ড সহ হৃদের পাতিত হাতের উপর রাখলো মায়া। হৃদ কপাল কুঁচকে তাকায় মায়ার অগোছালো পুরাতন কুচকানো টাকাগুলোর দিকে। অর্ধছেঁড়া 20 টাকার নোটের সাথে 5 টাকার একটি পয়সাও রয়েছে, সেই সাথে আছে অল্প নতুন 2 টাকার নোট একটা, সব মিলিয়ে 27 টাকা। হৃদ এক পলক টাকাগুলো দেখে নিয়ে মায়ের দিকে তাকাতেই কপালের ভাঁজগুলো আরও গাঢ় হলো যখন দেখলো মা নিজের অ্যাপ্রনের বোতামগুলো এক এক করে খুলছে তার সামনে। মায়া ধীর হাতে অ্যাপ্রনের সকল বোতাম খুলে নিয়ে চট করে অ্যাপ্রনের নিচে পরিহিত ফ্রকের একপাশের পকেটে হাত গোজায় সে।
মায়ের বেখেলে আচরণের কারণে তৎক্ষণাৎ অ্যাপ্রনের বাম পাশের কলারটা মায়ের বাম কাঁধের নিচে পড়ে যায়, যার ফলে মায়ের জামার একটা পাশ দৃশ্যমান হয় হৃদের চোখে। গলা থেকে মায়ের পেট অবধি ঘেমে যাওয়া সাদা ড্রেসটা ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। তার জন্য দৃশ্যমান হয়ে যায় মায়ের নিষিদ্ধ কিছু জায়গায়। ভাবে মায়ের অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়ল হৃদের। হৃদ দৃষ্টি সরালো না, বরং গাঢ় করলো। তবে চোখ ঘোরালো কিছু একটা চারপাশেও, তাকালো উপরে মায়ের কাঁধের দৃশ্যমান ফিতাবন্ধনীর দিকে। হৃদের চোখের এক সমুদ্র গভীরতা বাড়ল। মায় দেখল না হৃদের সেই চোখের গভীরতা। যদি দেখতো তাহলে নিশ্চিত এতটা বেখেয়ালি হতে পারতো না। হৃদের সম্মোহে হয়তো লজ্জা পেত, ভীষণ লজ্জা যাকে বলে। কিন্তু আফসোস, মায়ের নিজের কাজে এতটাই ব্যস্ত যে কারো অশান্ত সমুদ্রের ন্যায় গভীরতার দৃষ্টিটাও পরোক্ষ করতে পারল না বিন্দুমাত্র। মায়ের নিজের মতো করে ফ্রকের ভেতর পকেট থেকে টাকা বের করে হৃদের হাতে রাখলো। হৃদকে হাত সরাতে না দেখে চোখ পুনরায় তাকালো মায়া। হৃদের ধ্যান কোথায় আছে বুঝতে সক্ষম না হয়ে হাঁসফাঁস করলো খানিকটা। তাই পরিষ্ঠিত অর্থ হৃদকে দিতে দিতে মিনমিন করে বলল, আর নেই তো। মায়ের কথায় নিজের হাতের দিকে তাকিয়ে দৃষ্টি স্থির করলো হৃদ। বিষণ্ণতা এখনও কাটেনি, ঘোর লাগে আছে চোখে মুখে। বুকের কম্পনটা ক্রমেই তীব্র থেকে তীব্র হচ্ছে। দুই ঠোঁট ফাঁক হয়ে গোপন নিঃশ্বাসটা টানে হৃদ। যাই অবস্থা তার অল্পতেই এই অনুভূতিগুলো হৃদের সাথে এই প্রথম হচ্ছে। সে বুঝতে পারছে তার গ্যাংস্টার জীবন বউ নামক কলঙ্কের দাগ লেগে যাচ্ছে ধীরে ধীরে। কাউকে জীবনের চরম দুর্বলতা বানাচ্ছে সে, যেটা তার জীবনের শীর্ষ ভুল বলে ধারণা হবে। গ্যাংস্টার জীবনে কাউকে দুর্বলতা বানানো এক পর্যায়ে পাপ বলে ধন্য হবে। কারো প্রেমে পড়াও ঘোর বিপদ। কিন্তু সে সকল নিয়ম ভঙ্গ করে ধীরে ধীরে, যেটা মোটেও পছন্দ হচ্ছে না তার, এই মেয়েটে এতটা প্রশ্রয় দেওয়াটাও মোটেও ঠিক হচ্ছে না। এখন যদি এই মেয়েটার থেকে সরে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে তার জন্য প্রচণ্ড বিপজ্জনক হয়ে উঠবে। এক মনে কথাগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করলো হৃদ। নিজের হাতে টাকাগুলোর দিকে পূর্ণ দৃষ্টি করতেই চোখ পড়লো একটা 500 টাকার নোটের সাথে একটা 50 টাকার নোটে। আর হৃদ টাকাগুলো সব রেখে দিল নিজের কাছে। টেবিলের উপর টাকাগুলো রেখে ফিরতে তাকালো মায়ের দিকে। আবার চোখ পড়লো মায়ের শরীরে অনাকাঙ্ক্ষিত ভাজে ভাজে দৃশ্যগুলোতে। হৃদ হাত বাড়িয়ে মায়ের কাঁধের নিচে পড়ে যাওয়া অ্যাপ্রনের কলারটা টেনে মায়ের গলা অবধি ঢেকে দিতে দিতে বলল, আপনি ছোট সাজেন ইচ্ছাকৃতভাবে। আপনাকে দেখে আমার ছোট মনে হয় না, ভীষণ বড় মনে হয়। আমাকে বেকাবু করবেন না বলছি, কারণ নিতে পারবেন না আমার বেসামাল আচরণ। আমি লাগামহীন ঘোড়ার নাই, ছুটে গেলে সামলাতে পারবেন না আপনি। মায়া কি বুঝলো হৃদের কথার অর্থ? হ্যাঁ বুঝলো, খুব করে বুঝলো, কিন্তু ধরা দিল না। চোখে মুখে লাল লাল আভা ছড়িয়ে পড়লো লজ্জায়। তারপরও বোকা সাজলো হৃদের সম্মোহে। শরীরের মৃদুকম্পন সাক্ষী হলো মায়ের বুঝদারের বিষয়টিতে। তারপরও বোকার নাই তাকালো। হৃদ ছুড়ল না মায়াকে, তবে এক এক করে মায়ার অ্যাপ্রনের সকল বোতাম লাগাতে লাগাতে বলল, বাই দ্য ওয়ে নাইস কালার। তবে সাদার সাথে সাদা কালারটাই যায় বেশি মনে হয়, তাই না? হৃদের রসিয়ে কথা বলার সারাংশ কি বুঝলো মায়া? কিন্তু শরীরের দ্বিগুণ কম্পন তো তাই বলছে। এই যে নারীর হৃদের সব কথার অর্থ বুঝতে পেরেছে, কিন্তু চোখে মুখে ফুটলো না কিছুই। হৃদ থেকে বাঁচতে চায় এই মুহূর্তে, নিতে পারছে না আর কিছু সে। তাই নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তৎক্ষণাৎ মাথা নিচু করে কম্পিত শরীরে কোনোরকম নিজের একটা হাত উঁচু করে 2 আঙ্গুল দেখিয়ে হৃদকে কম্পিত শরীরে টেনে টেনে বলল, 2 যাবো আমি। হৃদ বুঝলো না মায়ের 2 আঙ্গুলের দেখানোর মানে কি, আর না বুঝলো মায়া 2 যাব কথার অর্থ। অ্যাপ্রনের বোতাম লাগাতে লাগাতে কপাল কুঁচকে পুনরায় প্রশ্ন করলো মায়াকে, বলল, 2 কি? মায়া হতাশ চোখে তুলে তাকালো হৃদের দিকে, করুণ কণ্ঠে বলল, 2 জানেন না আপনি? না, জানার কথা ছিল আমার। 2 মানে ইয়ে যাব আমি। কি? ইয়ে মানে কি আর কি? 2 আর কি? তাহলে 2 কি করে বাবা? 2 বা কে যে তুমি যেতে চাচ্ছ এত করে? 2 কি কোনো এরিয়া? বলো, আমি নিয়ে যাব। হৃদের উত্তরে নাউস করলো মায়া। হৃদ 2 মানে বোঝে না, সেটার জন্য চরম বিরক্তি প্রকাশ করলো হৃদের সামনে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তেই খাতে নেমে এলো যখন দেখলো মায়ের নাউজ ভঙ্গিতে বিরক্তি হয়ে যাচ্ছে। হৃদ অনুচিত হলো। মায়াকে নিজেকে দোষ দিতে থাকলো একরকম। সামান্য 2 মানে কি বুঝতে পারছে না সে? নিশ্চয়ই 2 মানে বিশাল কিছু বোঝাতে চাইছে মেয়েটা, কিন্তু সে অক্ষতর মতো 2 জিনিসটাই চিনতে পারছে না। হৃদ বিরক্তি ছেড়ে পুনরায় বলল, কি সমস্যা রে বাবা? বুঝিয়ে না বললে কিভাবে বুঝবো 2 কি? মায়া কিছু বললো না, সোজা সাপটা বলল, আমি ওয়াশরুমে যাবো, ছাড়ুন। তাহলে 2 যাবে না? জানি না, ছাড়ুন। মুহূর্তে হৃদ মায়ের পায়ের বন্ধনী খুলে দিল। হৃদ ওয়াশরুম দেখিয়ে দিতেই মায়ের সেদিকে গটগট পায়ে চলে গেল, খানিকটা রেগে। হৃদ বুঝলো মায়ের রাগান্বিত কারণটা। তারপরও তাড়া দিয়ে মায়াকে পেছন থেকে বলল,
2 মিনিটের মধ্যে আসবে কিন্তু। মায়া শুনল না হৃদের কথা। একে তো সে 2 যাচ্ছে, তারপরও আবার বলছে 2 মিনিটের মধ্যে আসতে। লোকটা এত বোকা কেন? সামান্য 2 মানে বোঝে না? 2 কি কখনো 2 মিনিটের মধ্যে শেষ করা যায়? মায়া চলে যেতেই হৃদ আসিফকে কল লাগায়। আসিফ কল রিসিভ করে হ্যালো বলতে না বলতেই প্রশ্নের সম্মোহিত হয়। হৃদের কাল বিলম্ব না করে আসিফকে জিজ্ঞাসা করে বলল, আসিফ 2 কি রে? যার অর্থ আসিফ বুঝলো না তার অর্থ, কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিল ফোনের ওপাশ থেকে, জি ভাই 2 হয়। হৃদ বিরক্তি নিয়ে বলল, তোর কি মনে হয় 2 মানে 2 হয়? এটা আমি জানি না? তুই আমার লেখাপড়া শেখাস? সরি ভাই, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি কেন 2 এর কথা বলছেন? কোনো পাসওয়ার্ড বা পিনকোড নাকি ভাই? হৃদ দীর্ঘশ্বাস ফেললো, গভীর চিন্তায় গলায় বলল, তোর ভাবি বিগত যাবৎ ধরে 2 করতেছে, আমি বুঝতে পারছি না বলে গাল ফুলে রাগ করে আছে আমার সাথে। এখন তুই বলতো কি করি আমি? 2 এর সন্ধান পাই কোথায় থেকে?